আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে 5 নম্বর যে মডেল টেস্ট আছে সেই 5 নম্বর মডেল টেস্টের বাংলা অংশর সমাধানে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন নম্বর 1-এ যদি আমরা চলে যাই, 1-এ যে জিনিসটা পাচ্ছি সেটা বলছে চুল কাঁচা গোফে পাক ধরতে আরম্ভ করিয়াছে মাত্র। অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের, মানে এই লাইনটা শম্ভুনাথ সেনের সম্পর্কে বলা আছে, কিন্তু গোফ ও দাড়িতে পাক ধরেছে কার? তার মানে এই যে প্রথম লাইনটা এইটা শম্ভুনাথ সেনের, এইটা নিয়ে কোনো প্রবলেম নাই, তাহলে এইটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু এবারকার যে বিষয় কথাটা সেটা হচ্ছে গিয়ে পরের যে লাইনটা বলছে, পরের লাইনটা অর্থাৎ কিন্তু গোফ ও দাড়িতে পাক ধরেছে, এইটা সম্পর্কে কার সম্পর্কে বলা হচ্ছে? প্রথমে বলছে মাসি পিসি গল্পের বুড়ো রহমান। আমরা দেখছি মাসি পিসি গল্পে বুড়ো রহমানের দাড়ি বা গোফ নিয়ে কোনো কথাই বলা নাই, তার মানে এটা উত্তর হবে না। পরের অংশে বলছে আমরা লাল সালু উপন্যাসের খালেক ব্যাপারী। হ্যাঁ, খালেক ব্যাপারীর ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘন দাড়ি বা গোফে পাক ধরেছে এটা নিয়ে কথা বলেছে, এবং এইটা যখন মজিদ বলেছে তখন খালেক ব্যাপারী একটু লজ্জাও পেয়েছে, তার মানে এটা হতে পারে, এটা একটা উত্তর হতে পারে। অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের উকিল বন্ধু, শম্ভুনাথ সেন সম্পর্কে বলা আছে, কিন্তু শম্ভুনাথ সেনের উকিল বন্ধুর যে দাড়িতে বা গোফ আছে এরকম নিয়ে কোনো কথাবার্তা আমরা অপরিচিতা গল্পে পাই নাই। রেইনকোট গল্পে প্রিন্সিপাল ডক্টর আফাজ উদ্দিন আহমেদ, তারও দাড়ির কথা নাই, তার মানে বোঝাই যাচ্ছে উত্তর হবে লাল সালু উপন্যাসের খালেক ব্যাপারী। প্রশ্ন নম্বর 2, নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই? তার মানে একই রকমের উচ্চারণ দিতে পারে কোনটা কোনটা? তাহলে দেখেন এই ত আর খণ্ডত, এটার উচ্চারণটা একই। আমরা জানি ত থাকুক বা খণ্ডত থাকুক, বানানের বর্ণে যাই থাকুক না কেন, উচ্চারণে আমাদেরকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? ত ব্যবহার করতে হবে। ত অথবা খণ্ডতা যেটাই থাকুক না কেন উচ্চারণে ব্যবহার করতে হয় কি? ত। একইভাবে যদি আমরা বলি এখানে অনুস্বার বা উ, এই দুইটার যেখানেই থাকুক না কেন আমরা উচ্চারণে ব্যবহার করতে হয় উ। তো সেদিক থেকে এখানে উত্তরটা হবে ঘ নাম্বার। পরের প্রশ্নে যদি যাই, মাসি পিসি উপবাস থেকেছে কোন দিন? শুক্লপক্ষের একাদশীতে। তাহলে এই যে একাদশী, এটা উত্তর হবে। আপনারা এখানে মাসি পিসি গল্পে হুবহু লাইনটা পেয়ে যাবে। পরের প্রশ্নে যদি আমরা যাই, প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? আমরা জানি শব্দ তত্ত্বে আলোচিত হয়। প্রত্যয় শব্দ তত্ত্বে, ধ্বনি তত্ত্বের মধ্যে আমরা দেখেছি সন্ধি আলোচিত হয়, আর অর্থ রিলেটেড বিষয়গুলো অর্থ তত্ত্বে আলোচিত হয়। তাহলে প্রত্যয় শব্দ তত্ত্বে আলোচিত হয়। পরের বিষয়ে যাই, নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ? ওকে, এটার ক্ষেত্রে উত্তরটা হবে চিকামারা। চিকামারা যৌগিক শব্দ। কি কারণে? এই চিকামারা শব্দের অর্থ হচ্ছে দেয়াল লিখন, দেয়াল লিখন। এখন মনে রাখেন যৌগিক শব্দ কাকে বলে? যৌগিক শব্দটা হচ্ছে উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। যদি উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম হয় তাহলে সেটাকে বলে যৌগিক শব্দ। আপাত দৃষ্টিতে আপনার কাছে চিকামারা শব্দটাকে অন্য শব্দ মনে হতে পারে, কারণ মনে হতে পারে যে এটার উৎপত্তিগত অর্থ হয়তো আলাদা। দেয়ালে লিখন অর্থে ব্যবহার হচ্ছে, কিন্তু এটার যদি আপনি শব্দটার উৎপত্তিগত ইতিহাসটা দেখেন তাহলে সেখানেও দেখবেন এই চিকামারা শব্দটা মূলত দেয়াল লিখন অর্থেই উৎপন্ন হয়েছিল। এই জন্য উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যেহেতু একই রকম, এই জন্য এটাকে আমরা বলছি যৌগিক শব্দ। অন্যদিকে জলধি যেটা আছে, জলধি শব্দটা হবে যোগরূঢ়। অন্যদিকে গবেষণা আর সন্দেশ এই দুইটা শব্দই মূলত হবে রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। আমরা পরেরটাই যাওয়ার চেষ্টা করি। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বিদ্রোহী কবিতায় এই লাইনটা দ্বারা মূলত বোঝাচ্ছে বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। অর্থাৎ বলো যে আমার এই উচ্চ মস্তকটা দেখে ওই হিমালয়ের সর্বোচ্চ শিখর পর্যন্ত মাথা নত করে। সেখানে ব্রিটিশ অপশক্তি তোমাকে তো আমি গোনায় ধরছি না। অর্থাৎ এই লাইনটা দ্বারা কবি মূলত আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছেন, তার মানে এখানে প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস। এটা হবে উত্তর। পরের প্রশ্নটা যদি আমরা যাই, উপসর্গযোগে গঠিত কোন শব্দে ক্ষুদ্র অর্থ? তার মানে বলছে যে উপসর্গটা যুক্ত হয়েছে এই শব্দগুলোতে, বিভিন্ন অর্থ দিয়েছে, এগুলোর মধ্যে কোনটাতে ক্ষুদ্র অর্থ দিচ্ছে? তাহলে আমরা একটু দেখি। উপকূল, উপকূলে
যে জিনিসটা বোঝাচ্ছে কুলের নিকটে বা কুলের সমীপে, কুলের নিকটে, তার মানে এখানে ক্ষুদ্র অর্থ দেয়নি। উপকণ্ঠ, এখানে হচ্ছে কণ্ঠের সমীপে, তার মানে এখানেও ক্ষুদ্র অর্থ দেয়নি, নিকট অর্থ দিচ্ছে। উপবন, উপবন মানে হচ্ছে বনের সদৃশ, বনের সদৃশ, তার মানে এখানেও ক্ষুদ্র অর্থ দেয় নাই। উপসাগর, হ্যাঁ উপসাগরে আমরা বলতে পারি ক্ষুদ্র সাগর, তার মানে ক্ষুদ্র সাগর বা সাগর, ক্ষুদ্র সাগর, তার মানে এটা এখানে উপসাগরটাই, এখানে উপসর্গটা ক্ষুদ্র অর্থ দিচ্ছে, এক্ষেত্রে এটাই হবে উত্তর। এ বেগার মাস্ট নট বি এ চুজার বাক্যের বাংলা অনুবাদ কি? ওকে, তাহলে এটার বাংলা অনুবাদ হবে ভিক্ষার চাল কারা আর আকারা, ভিক্ষার চাল কারা আর আকারা। অন্যদিকে আরেকটা শব্দ আছে এখানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটার ক্ষেত্রে হবে অনুবাদ যদি আমরা বলি তাহলে হবে এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, ডেঞ্জারাস থিং। তাহলে উত্তরটা হচ্ছে কি বি। ওকে, নেক্সট। অসহ্য কোন সমাজের দৃষ্টান্ত, কোন সমাসের দৃষ্টান্ত? ওকে, মনে রাখবেন শব্দের শুরুতে যদি অ, অনা, বে, বি, না, নি এগুলো থাকলে নয় সমাস হয়, নয় সমাস। আর নয় সমাসটা দুই প্রকার, একটা হচ্ছে তৎপুরুষ, একটা হচ্ছে বহুব্রীহি। নয় বহুব্রীহি, বহুব্রীহি। ওকে, এখানে বহুব্রীহি অপশনে নাই, তার মানে বোঝা যাচ্ছে তৎপুরুষ। আর যদি বহুব্রীহি অপশনে থাকতো তখন আমরা দেখব যে এগুলো আছে এবং পরপদ প্রাধান্য পাবে, সেক্ষেত্রে হবে তৎপুরুষ। এগুলো আছে এবং ভিন্ন পদ প্রাধান্য পাবে, সেক্ষেত্রে হবে বহুব্রীহি। যেহেতু এখানে বহুব্রীহি নাই, তার মানে এই পর্যন্ত আমাদের যেতেই হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে নয় তৎপুরুষ সমাস। নেক্সট, শুদ্ধ শব্দ জোরের দৃষ্টান্ত, তার মানে এখানে কিছু অশুদ্ধ শব্দ থাকতে পারে, মূল কথা শুদ্ধ বানান আছে দুইটাতেই, এমন কোনটা? শুশ্রূষা। ওকে, শুশ্রূষা বানানটা ভুল আছে, এই বানানটা হবে সু শ্রু সা, মূর্ধন্য হবে। হ্যাঁ, এই রস্যকার এটা কিন্তু সেম, ঠিক আছে, ভাষা ঠিক আছে। শিরশ্ছেদ, এই শিরশ্ছেদ বানানটা ভুল আছে, এটা হবে শিরো, তাহলে শয়ে ছয় একা দ। ভ্রান্তি বিলাস বানানটা ভুল আছে, ভ্রান্তি বিলাস বানানটা এখানে দন্তস্ব হবে। শ্বশ্রু ঠিক আছে, মুমূর্ষুত, হ্যাঁ এটা ঠিক আছে, এটা উত্তর হবে। আভাস, আভাসে মূর্ধন্য হতে পারে, আবার দন্তস্ব, দুইটাই সঠিক, দুইটাই সঠিক। আর সাবাস বানানটা ভুলে গেছে, সা, ঠিক আছে। নেক্সট, তার মানে উত্তর হবে গ। দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ কোনটি? তার মানে কোনটাতে দুইটা কর্ম আছে, মনে রাখবেন কর্ম পাওয়ার উপায় হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা। এই কি বা কাকে দ্বারা, ক্রিয়াপদকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্ম। আর দ্বিকর্মক্রিয়ায় যে জিনিসটা থাকতে হয়, দ্বিকর্মক্রিয়ায় একটা হচ্ছে মুখ্য কর্ম এবং আরেকটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে একটু লক্ষ্য করি, সুজন দোকান থেকে বই ও কলম কিনেছে, কি কি কিনেছে সেদিক থেকে কিন্তু এখানে আলাদা আলাদা আছে, ঠিক আছে, এটা হবে না। ওকে, সাবার থেকে সাদা শাড়ি কিনেছে, কি কিনেছে? সাদা শাড়ি, শুধু একটা কর্ম আছে, তাহলে এটাও হবে না। এরপরে দোকানদার আমাকে, কাকে, এই যে কাকে দিয়ে উত্তর পেয়েছে, আমাকে কি দিল? 10 টাকা ফেরত দেন, তবে এটা ঘ নম্বর উত্তর, কারণ এখানে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম দুইটাই আছে। এখানে মুখ্য কর্ম যেটা সেটা হচ্ছে 10 টাকা মুখ্য, আর কাকে দিলেন? আমাকে, এটা হবে গৌণ কর্ম, দুইটা আছে, এজন্য এটা হবে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। আমরা পরের প্রশ্নটাই যাওয়ার চেষ্টা করি। পরের প্রশ্ন, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তাহলে একটু দেখি তার মানে কি। তার বলতে বোঝাচ্ছে কবির পূর্বপুরুষ, পূর্বপুরুষ। আর রক্ত যাবার মতো ক্ষত ছিল, তার মানে কি? আঘাত ছিল, রক্ত যাবার মতো ক্ষত তার মানে আঘাত। আর পিঠে ছিল, তার মানে বোঝা যাচ্ছে যে অত্যাচারী বা নির্যাতনকারী যারা ছিল, সে অত্যাচারী বা নির্যাতনকারী যে মানুষরা ছিল তারা ছিল কাপুরুষ বা ভীরু, এজন্য তারা পেছন থেকে আক্রমণ করেছে। তাইলে কি বলছে প্রশ্ন? তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল বলতে বোঝানো হয়েছে
পুরো বুঝতে ফুল চাষের ইতিহাস, পিঠে আঘাতের চিহ্নের, অত্যাচারিত হওয়ার ইতিহাস হবে, কারণ আমরা দেখতেছি পূর্বপুরুষদেরকে অনেক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে অবজারভেটরি। অবজারভেটরি শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে মানমন্দির। কি হবে? মানমন্দির। অন্যদিকে পর্যবেক্ষক, এটার ক্ষেত্রে পারিভাষিক শব্দ হবে অবজারভার। অবজারভার। তাহলে অবজারভেটরি এর বাংলা পারিভাষিক শব্দ হবে মান মন্দির। পরের প্রশ্নে যাই আমরা। ছিনু। ছিনু শব্দের অর্থ হচ্ছে ছিলাম। ছিনু শব্দের অর্থ কি? ছিনু শব্দের অর্থ হচ্ছে ছিলাম। আর এভাবে হতে পারে দেখিনু, দেখিনু দেখলাম। হতে পারে জানিনু, জানিনু। জানিনুর ক্ষেত্রে হবে জানলাম। ওকে, অফলাইনের লাস্ট প্রশ্নে আমরা যাচ্ছি। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখানে রক্তদান বলতে কি বোঝানো হয়েছে? 18 বছর বয়স কবিতার যে কনসেপ্টটা সেখানে আসছে, অর্থাৎ দেশমাতৃকার ক্রান্তি লগ্নে যখনই আত্ম উৎসর্গের প্রয়োজন হয়েছে, নিজের জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, তখন অন্য কেউ জীবন দেয় নাই, অন্য যারাই জীবন দিয়েছে, কিন্তু তার মধ্যে আত্মপ্রত্যয় বেশি ছিল এই 18 বছর বয়সী মানুষটা। তার মানে এটা আত্ম উৎসর্গ হওয়ার কথা। তাহলে অপশনে আছে আত্মত্যাগ করা। এই আত্মত্যাগ করাটা মূলত আমাদের আজকের যে এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হচ্ছে রক্তদানের পুণ্য বলতে বোঝাচ্ছে আত্ম উৎসর্গ বা আত্মত্যাগ। এর মধ্য দিয়ে আমাদের অফলাইন অংশের যে 15টা প্রশ্ন সেটার সমাপ্তি ঘটলো। আমরা এবার অনলাইন অংশের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধানে যাওয়ার চেষ্টা করি। প্রথমেই বলছে এক কথায় প্রকাশ দেয়া আছে একটা, যা বলা হয়েছে। এক কথায় প্রকাশ করলে কি হয়? যা বলা হয়েছে এটা এক কথায় প্রকাশ হবে উক্ত। অন্যদিকে বক্তৃতা যেটা, সেটা হচ্ছে বক্তৃতার এক কথার যে বাক্যটা সেটা হবে যা বলা হবে। যা বলা হবে সেটা হচ্ছে বক্তৃতা। অন্যদিকে বক্তব্য হচ্ছে যা বলা হচ্ছে। তাহলে এখানে যেহেতু বলেছে যা বলা হয়েছে, এটা হবে উক্ত। পরেরটায় আমরা যাই। আবিধানিকভাবে সাজানো শব্দত্রয় খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে আমাদের দেখতে হবে। আমরা বলেছি প্রথম কাজ হবে প্রতিটা শব্দের প্রথম বর্ণের দিকে তাকাবো। আমরা প্রথম বর্ণের দিকে যদি তাকাই, দন্ত স, ম, ব। সিরিয়ালটা একটু দেখো তো, প, ফ, ব, ভ, ম। তার মানে বর পরে ম হওয়ার কথা, সেখানে সবার শুরুতে দিয়ে আছে দন্ত স। তার মানে এটা ভুল। এরপরে আবার দেখো দন্ত স আগে আছে, আমরা জানি দন্ত স কখনোই আগে হবে না, আগে হবে ব। তার মানে ব, যে এই দুইটার মধ্যে যেহেতু ব নাই, তথ দ ধ দন্ত ন, এই দুইটার মধ্যে তথ দ ধ দন্ত ন, প ফ ব। এরপরে দন্ত স হওয়ার কথা, তার মানে দন্ত ন আগে হবে, তারপর ব, তারপর দন্ত স। এটা নাই, এটাও ভুল। পরেরটার দিকে তাকাই। মাটি বায়ু, ম আছে এখানে, এখানে আছে ব। তাহলে আমরা জানি বটা আগে হয়, ব ভ ম, এই জন্য বটা আগে হওয়া লাগবে, যেহেতু নাই তার মানে এটাও ভুল। পরেরটায় গিয়ে দেখি, এখানে আছে ক, এখানে আছে দন্ত ন, এখানে আছে ম। তার মানে সিরিয়ালটা মেইনটেইন করেছে, যেহেতু মেইনটেইন করেছে এটাই উত্তর। পরের প্রশ্ন, কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? আচ্ছা, বিয়ে তো ভেঙে গেছে। বিয়ে ভেঙে যাওয়ার পর অনুপম কোনো একদিন শুনেছে যে, আমি শুনেছি যে তার অন্য জায়গায় বিয়ে ঠিক করার কথা হয়েছিল, কিন্তু সে বিয়েতে কি বলছে যে আমি আর বিবাহ করিব না। সে যখন এই কথা বলছে, এই কথাটা শুনে যে অনুপমের মনে কি হয়েছিল, পুলকের আবেশ জেগেছিল। তার মানে এখানে হবে বিবাহ না করতে কল্যাণীর পণ। হ্যাঁ, বিবাহ না করতে কল্যাণী যখন পণ করেছে, তখন তার মনে কি জেগেছে, পুলকের আবেশ জেগেছে, অর্থাৎ সুযোগ এখনো তো একবার আছে। পরের প্রশ্নে যাই আমরা। নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ? তাহলে শুদ্ধ বানানগুচ্ছ, এর আগে চেয়েছিল শুদ্ধ বানানটা, আমরা দেখবো যে কোথায় শুদ্ধ আছে। দেখেন এখানে পরিষ্কার বানানে দন্ত স হবে না। আমরা জানি রস্বইর পর অ ছাড়া ভিন্ন স্বর, এরপরে মূর্ধন্য স হওয়ার কথা। তাহলে পরিষ্কারটা যদি শুদ্ধ হতো, তাহলে এখানে হতো মূর্ধন্য স। মূর্ধন্য স, যেহেতু মূর্ধন্য স নাই, তার মানে এটা ভুল। এখানে শিরশ্ছেদের যে শুদ্ধ রূপ সেটা হবে শিরচ্ছেদ। এরপর নুপুরটাও ভুল আছে, নুপুরটা হবে নুপুর। তাহলে বলছে শুদ্ধ চেয়েছে, তার মানে ওটা না। পুরস্কার ঠিক আছে, শিরশ্ছেদে আবার তাল বসা নাই, এখানে তাল শয়ে ছ হবে, তার মানে এটাও ভুল। পরিষ্কার মূর্ধন্য স ঠিক আছে, শিরচ্ছেদ, এই শিরচ্ছেদে যে কাজটা হয়েছে দেখেন, পুরস্কার শিরচ্ছেদ। ওকে, এই প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। এখানে যথাসম্ভব আপনাদের
শিরশ্ছেদ ছিল এখানে, তালব্য যদি থাকে তাহলে এটা সঠিক, নূপুর, তাহলে এটা সঠিক যদি এটা তালব্য সহ থাকে। এবার বলছে পরিষ্কার, পরিষ্কার তো ভুল, শিরচ্ছেদ এটাও ভুল, নূপুরে এটাও ভুল, তিনটাও ভুল। তার মানে এই ক্ষেত্রে যদি এইটা তালব্য শয়ে ছ থাকে তাহলে এটা সঠিক হবে, অন্যথায় এটাও সঠিক না। ঠিক আছে, আমরা পরেরটাতে যাওয়ার চেষ্টা করি। রেইনকোট গল্পে মিন্টু জুন মাসের কত তারিখে যুদ্ধে যোগ দেন? এই জুন মাসের 23 তারিখে, জুন মাসের 23 তারিখে তিনি চলে গেছিলেন বাড়ি থেকে যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে। এটা বোর্ড বই আছে, আপনারা দেখে নেবেন সেখান থেকে। নিচের কোন জোড়াটি সম্মুখ সংবৃত এবং অর্ধবিবৃত পশ্চাৎধ্বনি আছে? ওকে, তাহলে এটার ক্ষেত্রে ওই যে স্বরধ্বনির উচ্চারণের যে ছকটা ছিল, রস্বই রস্যৌ, এ ও, এ অ, এটা হচ্ছে আ। এই কনসেপ্টে যদি আমরা যাই, আমরা পেয়েছিলাম এরকম করে, আপনাদের মনে পড়ে আমরা লেকচার 1-এর দিকে আপনাদের পড়িয়েছি, বা আপনারা স্বরধ্বনির উচ্চারণে এই জিনিসটা পড়েছেন। এখানে পড়িয়েছিলাম আমরা যে এগুলো হচ্ছে সম্মুখ, এগুলো হচ্ছে মধ্য, এগুলো হচ্ছে পশ্চাৎ। তাহলে এবার কি বলেছে? সম্মুখ সংবৃত। তাহলে সম্মুখ সংবৃতর মধ্যে দুইটা অংশ বলেছে, একটা প্রশ্ন বলেছে সম্মুখ সংবৃত, আর একটা হচ্ছে অর্ধবিবৃত। তাহলে একটু লক্ষ্য করি, সম্মুখ সংবৃততে কি আছে? আমরা পাচ্ছি সম্মুখ সংবৃততে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রস্বই, রস্বই, তার মানে রস্বই থাকতে হবে সম্মুখে যেহেতু আছে, এবং এটার ক্ষেত্রে এই উচ্চারণটা হয় সংবৃত, এটা হয় অর্ধ সংবৃত। ঠিক আছে, তাহলে এটা সংবৃত, তার মানে রস্বইটা হবে। এর সাথে রস্বই আর কি হবে? রস্বই, এবং এর পাশাপাশি এই রস্বইর সাথে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সংবৃত, রস্বই অর্ধ সংবৃত, আরেকটা বলছে অর্ধবিবৃত। তাই রস্বই আর রস্বই আর কোনটাতে আছে? এইটা, তার মানে এইটা হবে উত্তর। রস্বইটা এটা হচ্ছে যে সংবৃত, আর এবং এটার সাথে আরেকটা জিনিস বলেছে যে অর্ধবিবৃত কোথায় আছে, সেই ক্ষেত্রে অর্ধবিবৃতটা হচ্ছে তার মানে রস্বই আর টা হবে উত্তর। পরেরটায় যাই, ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? আমরা বোর্ড বইয়ে দেখেছি, আমার পথে ভুল স্বীকার করার মধ্য দিয়ে আমরা ভুলের মধ্য দিয়ে সত্যকে খুঁজে পাই। পরের প্রশ্নে যাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? এখানে এই যে না এর নিচে দাগ ছিল, তাই না? না বলছে না, নিম্নরেখ শব্দটি কোন পদ? তাহলে দেখো, লবে নাকি লবে না, এই নাটা দিয়ে কিন্তু এই ক্রিয়াটাকে বিশেষায়িত করছে। তার মানে এই নাটা অবশ্যই একটা ক্রিয়া বিশেষণ, অবশ্যই কি ক্রিয়া বিশেষণ, এবং এই নাটা দিয়ে যেহেতু নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, এই জন্য এই নাটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ, যেটা কিনা এই লবে ক্রিয়াটাকে বিশেষায়িত করেছে। পরের প্রশ্নে যাই আমরা, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, এই চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ যে আমাকে পর করেছে তাকে আমি আপন করার জন্য কি করি? কেঁদে বেড়াই। এক্ষেত্রে আমাদের মানব প্রীতি বা মানব প্রেমের যে কনসেপ্টটা, এইটা আমরা পাবো। আমরা দেখবো প্রতিদান কবিতায় মূলত এই বিষয়টাই ফুটে উঠেছে। পরের প্রশ্নে যাই, এক অপরিচিতা নারীর প্রত্যুপকার দেখে অবাক হয়ে অনতিবিলম্বে তার অনুসন্ধান করতে লাগলাম। বাক্যটিতে মোট কতটি উপসর্গ আছে? ওকে, তাহলে উপসর্গ কতটি আছে আমরা একটু দেখি। আমরা দেখবো এখানে পাবো উপসর্গ, আমরা এখানে পাবো উপসর্গ, আমরা এখানে উপসর্গ পাবো, এখানেও পাবো, এবং এখানে পাবো। ওকে, তাহলে আমরা একটু গণার চেষ্টা করি কয়টা আছে। অপরিচিতাতে আমরা দেখবো একটা, পরি একটা, তার মানে দুইটা। প্রত্যুপকারে আমরা দেখবো প্রতি একটা, উপ একটা, তার মানে এখানেও দুইটা। অবাকে আমরা পাচ্ছি তার মানে এখানে একটা। এরপরে অনতিবিলম্ব, অনতিবিলম্ব, এখানে আমরা যেটা পাবো একটা হচ্ছে অনতিবিলম্ব, আমি মূল শব্দটা লিখে ফেলছি। ওকে, আমরা একটু দেখি, অনতিবিলম্ব একটা আছে ওখানে, আমরা দেখছি অনতিবিলম্বে আমরা যেটা পাবো অনা যোগ অতি, অনতিবিলম্ব বি, তার মানে এখানে আমরা পাচ্ছি তিনটা। এরপরে অনুসন্ধানে আমরা পাবো অনু যোগ সম, তাহলে দুইটা, তাহলে 2 আর 3 5 6 10টা, তাহলে টোটাল আছে কয়টা? 10টা। তাহলে 10টা অপশনে কোথায় হচ্ছে? খ। এই বাক্যটিতে মোট উপসর্গ আছে কয়টা? 10টা। পরের প্রশ্নে যাই আমরা, তাহারে পরে মনে কবিতাটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। কত সালে? 1935 সালে। 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়, মাসিক মোহাম্মদী।
1935 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে যায়, নিচের কোন সন্ধি বিচ্ছেদ অশুদ্ধ নয়? অশুদ্ধ নয় মানে কি শুদ্ধ চেয়েছে, তাই তো? এটা একটু ভালো করে বুঝবেন, কিন্তু এই জায়গাগুলোতে আপনারা একটু বুঝবেন, আপনারা শেষে নয় দেখেন না, আবার অশুদ্ধ নয় নাকি শুদ্ধ নয় সেটা একটু ভালো করে বুঝবেন। তাহলে অশুদ্ধ নয় তার মানে অবশ্যই শুদ্ধ, আমরা শুদ্ধটা দেখব। হিমাচল, হিমযোগ আচল না, আমরা জানি হিমাচল বলতে হবে হিমযোগ অচল, এখানকার অ আর এই অ মিলে এখানকার আটা তৈরি করবে। পরের প্রশ্ন, মহাযোগ ঈশ্বর। ওকে, মহাযোগ ঈশ্বর, আযোগ ই মহেশ্বর, এখানে মহেশ্বর হবে, তার মানে এটাও ভুল, অশুদ্ধতা বলবো এগুলো। এরপরে মহিযোগ ঈশ্বর, মহিযোগ ঈশ্বর, এখানে হচ্ছে রস্বই, এখানে দীর্ঘই, তাহলে রস্বই প্লাস দীর্ঘই, এই দুইটা মিলে দীর্ঘই তৈরি করার কথা, হ্যাঁ তৈরি করছে, তার মানে এটাই শুদ্ধ, গ নাম্বারটা শুদ্ধ। পরেরটা দেখি, মহিযোগ ঈশ্বর, মহেশ্বর না, এখানে হবে মহাযোগ ঈশ্বর। তার মানে এই 13 নম্বরের ক্ষেত্রে যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা হচ্ছে গ। আমরা পরের প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? ওকে, অবিনাশী মানে বিনাশ হয় নাই এমন বর্ণমালা। ঠিক একইভাবে আমাদের বাঙালির যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামী চেতনাটাকেও বিনাশ করা যায় না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা, সেটা হবে বাঙালি সংগ্রামী চেতনা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? প্রান্তিক বিরাম চিহ্ন মানে যে বিরাম চিহ্নটা শেষে বসে, শেষে বসে, তাহলে শেষে বসবে এমন বিরাম চিহ্নের সংখ্যা 3টি। একটা হচ্ছে দাড়ি, একটা প্রশ্নবোধক চিহ্ন, আর একটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এখানে অপশনে আছে দাড়ি, তাহলে এই জন্য প্রান্তিক বিরাম চিহ্ন হিসেবে আমরা যে উত্তরটা করব সেই উত্তরটা হবে দাড়ি। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। সার্কুলার, সার্কুলারের পারিভাষিক শব্দ নিচের কোনটি? এই যে আপনারা কিছুদিন আগে দেখলেন ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশনে আপনাদের একটা সার্কুলার দেয়, সেই সার্কুলারের ক্ষেত্রে পারিভাষিক শব্দ যেটা হবে সেটা হবে পরিপত্র। সার্কুলারের ক্ষেত্রে পরিপত্র, পরিদপ্তর যদি বলে সেক্ষেত্রে হবে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। অন্যদিকে পরিচয়পত্র যদি বলে সেক্ষেত্রে হবে আইডেন্টি কার্ড, আইডেন্টিটি কার্ড। ওকে, তাহলে পরিপত্রের ক্ষেত্রে উত্তরটা কি হবে? এটা হবে সার্কুলার। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আলহাদি এর প্রকৃত উচ্চারণ কি? ওকে, আলহাদি আমরা দেখেন পড়াইছিলাম আপনাদেরকে হয় ল অথবা হয় ন অথবা হয় ম, এগুলোর ক্ষেত্রে দেখেন এগুলোকে ভাঙলে আমরা পাচ্ছি কি হ যোগ ল, এগুলো ভাঙলে পাচ্ছি হ যোগ মূর্ধন্য, এটাকে ভাঙলে আমরা পাচ্ছি হ যোগ ম। অর্থাৎ এই সবগুলোর ক্ষেত্রেই বানানে এই হটা দেখেন আগে আছে, বানানে কি আছে? হটা কোথায় আছে? আগে আছে, কিন্তু উচ্চারণে গিয়ে উচ্চারণে এই যে হটা আছে সেই হটা হবে ব্যাক বেঞ্চার, অর্থাৎ হটা পরে উচ্চারণ হবে। তাহলে এবার দেখেন এই যে হয় ল যেটা আছে, হয় লতে কিন্তু হটা আগে ছিল, কিন্তু হয়ের উচ্চারণটা কোথায় হবে? হয়ের উচ্চারণটা হবে পরে। তাহলে পরে যদি উচ্চারণ হয় তাহলে লয়ের উচ্চারণটা আগে হবে, এক্ষেত্রে উচ্চারণটা হচ্ছে আল হাদি। তাহলে দেখেন তো কোন অপশনটাতে আল হাদি আছে। ওকে, এখানে একটু ওই যে করার জন্য মিস্টেক হয়েছে, এখানে মনে রাখবেন এটা এরকম করে আসছিল আপনাদের প্রশ্নে, আপনারা যখন মডেল টেস্ট দিয়েছেন সেখানে দেখবেন লর নিচে একটা হসন্ত ছিল, হ আকার দ রস্বই, তাহলে আল হাদি। এরকম যদি আরো কয়েকটা উদাহরণ আমরা লক্ষ্য করি তাহলে আমরা পাবো হচ্ছে চিহ্ন, আমরা পাবো হচ্ছে অপরাহ্ন। দেখেন কিভাবে এই চিহ্নর ক্ষেত্রেও দেখেন হর সাথে কি ছিল? এখানে দন্তন্য ছিল, তার মানে আমরা জানি দন্তন্যটা যদি থাকে দন্তন্যটা আগে উচ্চারণ হবে, তাহলে চিন এবং হয়ের উচ্চারণটা পরে যাচ্ছে চিহ্ন। একইভাবে অপরাহ্নর ক্ষেত্রেও আমরা জানি হয়ের উচ্চারণটা পরে হবে, তাহলে অপরাহ্ন। এই ছিল 17 নম্বর প্রশ্নের যে বিশ্লেষণ। আমরা এবার 18 নম্বর প্রশ্নে যাচ্ছি। লাল সালু উপন্যাসে সাপ জেগে উঠেছে সবল মারার জন্য বলতে কি বোঝানো হয়েছে? ওকে, তাহলে এই যে কথাটা আসছে এটা মূলত ওই যে খালেক ব্যাপারীর যে স্ত্রী ছিলেন, খালেক ব্যাপারীর স্ত্রী, অর্থাৎ আমরা দেখেছি খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী যখন এই মাজারে পাক ঘুরতে গিয়েছিল, মাজারে যে 7 পাক দিবে এই পাক দিতে গিয়েছিল, তখন তার ফর্সা পা দেখে এই মসজিদের মধ্যে একটা লালসা জেগেছিল, সেই লালসা বোঝাইতে এখানে সাপটা বোঝাইছে। তাহলে মসজিদের লালসা বোঝাইতে আমরা এই সাপের আবির্ভাবটা ঘটেছে, এই সাপ বলতে বোঝাচ্ছে মসজিদের লালসা। পরের প্রশ্নে যাচ্ছি আমরা।
শখের করাত বাগধারাটির অর্থ কি? শখের করাত অর্থ উভয় কূলে সংকট, তার মানে দুই দিকেই বিপদ। দুদিকেই যদি বিপদ বোঝায় সেক্ষেত্রে এটা হবে শখের করাত। অন্যদিকে আসন্ন বিপদ, এক্ষেত্রে যেটা হবে সেটা হবে শিবের সংক্রান্তি। শিবের সংক্রান্তি। ওকে, আমাদের অনলাইনের একদম লাস্ট যে কোশ্চেন, সেই লাস্ট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 20 নম্বর প্রশ্নে, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটা কার? তাহলে আমরা দেখেছি সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটা হচ্ছে ক্লেটনের। সে তার যোদ্ধাদেরকে বলছে যে তোমরা প্রাণপণে যুদ্ধ করো, যে আমরা হয় জয়লাভ করব অথবা কি হবে, মৃত্যু হবে। এই ছিল আমাদের এই 5 নম্বর যে মডেল টেস্ট, সেই 5 নম্বর মডেল টেস্টের সলভ। তোমরা লাস্ট মুহূর্তে এই মডেল টেস্টগুলো যত পারবা প্র্যাকটিস করার চেষ্টা করবা। এর মধ্য দিয়ে আমরা মূলত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে আরও গোছাইতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু টুডেস ক্লাস। সো আজকের ক্লাসটা মানে আমাদের যে স্বাভাবিক ক্লাসগুলো হয় সেই স্বাভাবিক ক্লাসগুলোর মতো না। আজকের ক্লাস আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে তোমাদের ইতিমধ্যেই অনেকগুলো মডেল টেস্ট হচ্ছে। সেই মডেল টেস্টে বাংলা আছে, সাধারণ জ্ঞান আছে, ইংলিশ আছে। সো আজকের ক্লাসে আমরা তোমাদের যে মডেল টেস্টের নাম্বার 5 যেটা ছিল, সেই 5 নাম্বার মডেল টেস্টের ইংলিশ পার্টের কোয়েশ্চেনগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আমরা ব্রিফলি আলাপ করার চেষ্টা করব, কারণ ডিটেইলস আলোচনা অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে করার চেষ্টা করেছি। জাস্ট আমরা তোমাদেরকে রেফার করে দেব এই জিনিসটা ঠিক কোন রুলগুলো থেকে আসছে এবং এই জিনিসটাতে আসলে কোন গ্রামাটিক্যাল প্রবলেমটা আমাদেরকে সলিউশন করতে হবে। সো ইতিমধ্যেই তোমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট ঘনিয়ে আসছে। অল্প কিছুদিনের মধ্যেই তোমরা চূড়ান্ত ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছ। সো ফাইনাল ফাইন টিউনিং হিসেবে আমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করব, সো দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেনে আমাদের কোনো সমস্যা থাকলে আমরা যেন সেটা কম্প্রিহেন্ড করে সেটার সলিউশনের একটা ওয়ে আউট বের করতে পারি। সো উইদাউট ফার্দার ইন্ট্রোডাকশন, লেটস বিগিন উইথ দ্য মডেল টেস্ট কোয়েশ্চেন সলভ 5। ওকে, সো আমরা সরাসরি সলভে চলে যাই। সেখানে দুইটা পার্টে হয়েছিল পরীক্ষা, একটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে। আমরা প্রথমেই অফলাইনে যে কোয়েশ্চেনটা ছিল, সো সেই কোয়েশ্চেনটা প্রথমে সলভ করার চেষ্টা করব, দেন উই উইল মুভ ফরওয়ার্ড টু সলভ দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ প্রোভাইডেড ইন অনলাইন ক্লাস। সো অফলাইন যে সেটটা ছিল, সেই সেটের প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেটি হচ্ছে হোয়াট উড বি আ সুইটেবল টাইটেল দিস প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজের জন্য কোন টাইটেলটা সবচেয়ে বেশি সুইটেবল হবে। না হলে বাংলা বলার সময় আমি একটা ওয়ার্ড বলে ফেলছি, এটা হচ্ছে কি জন্য। তোমরা আমাকে বলো জন্য ইংরেজি কি, অফ, অ্যাবাউট, ফর নাকি টু? তাহলে খুব সহজ কথা হচ্ছে ফর। তাহলে এই প্যাসেজের জন্য কোন টাইটেলটা কি হবে, মোর সুইটেবল হবে। মোর সুইটেবল টাইটেল কোনটা হবে সেটি মানে সেটি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে যেহেতু জন্য বলেছি বাংলায়, ইংলিশে হবে ফর। তাহলে দ্য আনসার অফ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ ফর। সেকেন্ড, চোজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যখনই বলছে কারেক্টলি স্পেলড, তার মানে হচ্ছে তিনটা মানে ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো মিসস্পেল করা হয়েছে। সো লেটস বিগিন। প্রথমে দেখো অডিয়েন্স। অডিয়েন্স কি? অডিয়েন্স নামে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই, আমরা জানি অডিয়েন্স আছে, তো এখানে লিখেছে অডিয়েন্স। এরপরে ডিলেমা, আমরা জানি ডিলেমাও কিভাবে লিখে, ডিলেমা। উচ্চারণ করার সময়ই আমরা দুইটা ওয়ার্ড পাই, মানে দুইটা লেটার পাই এম, সেটা হচ্ছে কি ডিলেমা, 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 রাইট, ডিলেমা। সো উচ্চারণ করার সময় আমরা দুইটা এম এখানে পাচ্ছি। তাহলে এখানে এম আছে একটা, ভুল। বি নাম্বার, অডিয়েন্স বা ডিলিমা আছে, ভুল। এরপরে দেখো অডিয়েন্স, তাহলে অডিয়েন্স ওয়ার্ডটা কারেক্ট, অডিয়েন্স, ইএনসিই। আমরা জানি অডিয়েন্সের শেষে কি থাকে, ইএনসি আছে, এখানেও আছে, দুইটাই কারেক্ট হতে পারে তাইলে। এরপর আছে কি ডিলেমা, দুইটা এম আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো এ এবং বি তো বাদ, সি এবং ডি থেকে আনসার কোনটা? তাহলে দুটাই আনসার। সহজ কথা হচ্ছে
সি নাম্বার এবং ডি নাম্বার এই দুটো অপশনের মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটা অপশনের মধ্যেই কারেক্ট আনসার রয়েছে। তো যারা সি আনসার করেছিল পরীক্ষায় তাদেরটাও কারেক্ট, যারা ডি আনসার করেছ তাদেরটাও কারেক্ট। ভুল কার হয়েছে তাহলে? ভুল হয়েছে ওই প্রশ্নটা প্রিন্ট করার সময় মেবি দুইটা আনসার অর্থাৎ দুইটা অপশন কারেক্ট থেকে গেছে। ভুলটা তোমাদের না, ভুলটা যিনি লিখেছেন তার। এরপরে 3 নাম্বার, দ্য প্যাসিভ ভয়েস অফ আই ফাউন্ড ইট ইজি টু ডু। রাইট, তাহলে খুব সিম্পল হচ্ছে আই ফাউন্ড ইট, ইটটা এখানে কি বলতো? অবজেক্ট, তাহলে এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে কি হবে? ওয়াজ ওয়ার থেকে একটা, যেহেতু ইট আছে তাহলে ওয়াজ হবে, তাহলে ইট ওয়াজ। ফাউন্ড কি হবে? থার্ড ফর্ম, ফাউন্ড হবে, তাহলে ইট ওয়াজ ফাউন্ড। রাইট, তাহলে ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু। এই যে আইটা ছিল সেটা কোথায় যাবে? বাই যুক্ত হয়ে শেষে চলে যাবে। তাহলে আনসারটা হচ্ছে কিরকম? ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি। তাহলে এটার সাথে মিলে আনসার কোনটা আছে দেখো, ইট ওয়াজ ফাউন্ড, ইট ওয়াজ ফাউন্ড। ইজি ইজি, টু ডু কিন্তু এখানে লিখেছে টু বি ডান। রাইট, সো এখানে টু বি ডান লেখার কোনো দরকার নেই। রাইট, এখানে অর্থ হচ্ছে করা, মানে করাটা সহজ হিসেবে আমি পেয়েছিলাম। রাইট, সো ওই ইনফিনিটিভটাকে পেসিভ করার কোনো দরকার নাই। বি নাম্বার বাদ। ইট ওয়াজ ইজি ফাউন্ড, দরকার নাই, নান অফ দিস তো হবেই না। তাহলে আনসার কোনটা? ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি। তাহলে খুবই বেসিক একটা পেসিভ ভয়েস, মানে পেসিভের যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো থেকে একটা একদমই বেসিক জায়গা থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে। সো আমি প্রত্যাশা করছি তোমরা সবাই এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার পারছো। যদি ইন কেস তোমাদের কারো ভুল হয়ে থাকে প্লিজ ডু রেকটিফাই ইট। 4 নাম্বার, চোজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। শি ডাইড হার ব্ল্যাক হেয়ার, শি ডাইড হার ব্ল্যাক হেয়ার। ব্যাপারটা হইতেছে এ ডাই শব্দের অর্থ কি? ডাই শব্দের অর্থ কি? রং করা, কালার করা আর কি। তাহলে অর্থটা কি হবে? সে তার চুল কালো রং করিয়েছে। রাইট, তো এই ডাইয়ের পাস্ট ফর্ম কি? ডাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ডি ওয়াই ইডি, ডাইড। ডি ওয়াই ইডি, ডাইড। ডাইড মানে কি? রং করেছিল। তাহলে দেখো শি ডাইড, শি ডাইড কারেক্ট। এ দুইটা বাদ, কারণ এখানে হওয়া উচিত ছিল শি ডাইজ, তাই না? শি আছে না, হয় ডাইজ হতে হতো অথবা ডাইড হওয়া উচিত ছিল। তাহলে বি এবং সি এবং ডি বাদ। এখন ডাইড হার ব্ল্যাক হেয়ার নাকি ডাইড হার হেয়ার ব্ল্যাক? তার চুল কালো রং করিয়েছে নাকি তার কালো চুল রং করিয়েছে? তাহলে ব্যাপারটা হচ্ছে তার চুলকে সে কালো রং করিয়েছে। রাইট, তাহলে শি ডাইড হার হেয়ার, তার চুলগুলো, এখানে হার হেয়ার হচ্ছে অবজেক্ট, কি রং করিয়েছে? কালো রং করিয়েছে, সেজন্য আনসার বি নাম্বার। রাইট, সো মাঝে মাঝে এখান থেকে কোয়েশ্চেন আসে, কারণ ডাই, ডাইড এই ওয়ার্ডগুলো দেখে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। এখানে কি মৃত্যুর কথা বলছে নাকি রং তামাশার কথা বলছে? রাইট, তো সেজন্য একটু সিরিয়াস মানে ফোকাস করার চেষ্টা করবে। নাম্বার 5, অ্যাডজেক্টিভ অফ এগ। সো এগ মানে কি? ডিম। তাহলে ডিমের আকৃতি এটাকে কি বলে? ডিমের আকৃতিকে বলে ওভাল। কি বলে? ওভাল। দেখবা একটা স্টেডিয়ামের নাম আছে ওভাল স্টেডিয়াম। রাইট, ক্রিকেট প্লেগ্রাউন্ডের নাম ওভাল ক্রিকেট গ্রাউন্ড। কেন ওভাল? কারণ সেটার আকৃতিটা অনেকটা ডিমের মতো। রাইট, একটু মানে সোজাসুজি, একটু মানে কাছে, আর মাঝখানে হচ্ছে প্যাডটা বের হয়ে যায়, মানে ওভাল শেপের, সেজন্য ওই স্টেডিয়ামের নামটা হচ্ছে ওভাল, অর্থাৎ গোলাকার, ডিম্বাকৃতির। রাইট, সো এগের অ্যাডজেক্টিভ কি? ওভাল। Which one is the right in use? এখানে কোন ইউজটা কারেক্ট হয়েছে? একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বি নো গুড, বি নো ইউজ। রাইট, সো বি মানে এখানে কি? বি মানে হচ্ছে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলা। রাইট, তাহলে বি ভার্বের পরে নো গুড অথবা নো ইউজ থাকলে এরপরে আইএনজি যুক্ত ভার্ব হয়। এরপরে কি হয়? আইএনজি যুক্ত ভার্ব হয়। ইট ইজ নো গুড অফ টকিং টু হিম হওয়ার কথা, যেহেতু আমরা জানি এরপরে কি হয়? আইএনজি যুক্ত ভার্ব হয়, তাহলে 1 নাম্বার বাদ। টু টক টু হিম অফ নো গুড, এটা তো হয় না, কারণ এখানে কোনো ফাইনাইট ভার্বই নাই।
সো ইট ইজ নো ইউজ টকিং, এই যে নো ইউজ আছে এরপরে টকিং হয়েছে, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কারেক্ট। ইট ইজ অফ নো ইউজ হাউ টকিং, এখানে হাউ এর কোনো দরকার ছিল না, আবার এখানে অফেরও কোনো দরকার ছিল না। ইট ইজ নো ইউজ টকিং টু হিম দিলে সেন্টেন্সটা কারেক্ট হয়ে যেত। তাহলে মনে রাখার বিষয় যেটা সেটা হচ্ছে বি নো গুড অথবা বি নো ইউজ থাকলে এরপরে ভার্বের আইএনজি হয়, ভার্বের আইএনজি হয়, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। লেটস মুভ অন। স্টাডিং লটস অফ বুকস আ পারসন নলেজেবল। তাহলে তোমাদের মনে হতে পারে ওয়াও লটস অফ বুকস, অনেক বই আছে তাই না, তো সেজন্য ভার্বটা মেক হবে নিশ্চয়, কিন্তু না। কারণ কি? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে স্টাডিং, পড়া, অনেক বই পড়া, তাহলে মূল ওয়ার্ড কোনটা? পড়া। সো পড়াটা মানুষকে নলেজেবল বানায়, অনেকগুলো বই নলেজেবল বানায় না, বুঝতে পারছো? সো অনেকগুলো বই যদি নলেজেবল বানাইতো তাহলে নীলক্ষেতে যারা বইয়ের দোকানদার আছে তারাই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হতো। আর হচ্ছে এই যে তোমাদের প্যানাসিয়া পাবলিকেশন আছে না, প্যানাসিয়া পাবলিকেশনের যিনি ম্যানেজার উনি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হতো, কারণ হচ্ছে ওনার তো অনেক বই আছে। তো আসলে লটস অফ বুক মানুষকে নলেজেবল বানায় না, বানায় লটস অফ বুক পড়া। তাহলে যদি সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভ অথবা জিরান থাকে তাহলে ভার্বের কি যেন হয়? ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় আনসার কোনটা হবে? তাহলে মেক্স আ পারসন নলেজেবল হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে লটস অফ বুকস দেখে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। স্টাডিং আছে শুরুতে, সেখানে জিরান্ড আছে, জিরান্ড থাকার কারণে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। দ্য পোয়েম অ্যালোন ইজ অ্যাবাউট, অ্যালোন কবিতাটি কি নিয়ে? ইন্ডিভিজুয়ালিজম, হ্যাঁ এটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। নস্টালজিক মানে হচ্ছে স্মৃতিকাতরতা। ডিপ্রেশন অফ লাইফ, লাইফের ডিপ্রেশন না। যদি তোমরা বইটা একটু খুলো, তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা রয়েছে, সে বইয়ের কবিতার আগে যে ইন্ট্রোডাকশনটা রয়েছে সেই ইন্ট্রোডাকশন যদি পড়ো, একদম দেখবে যে কবিতার উপরে এরকম 4 লাইনের একটা প্যাসেজ আছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট টুগেদারনেস, দ্য পোয়েম ইজ অ্যাবাউট টুগেদারনেস। সেজন্য আমরা তোমাদেরকে ক্লাসগুলোতে বারবারই বলতাম যে টেক্সট একটু ভালো করে পড়ো। যদি এই কোয়েশ্চেনটাই পরীক্ষায় চলে আসে তুমি মনে করবে না না অ্যালোন কবিতা এটা অনেকগুলো ডিপ্রেশনের কথা বলছে, যে দেয়ার ওয়াইভস রান রাউন্ড লাইক বানশি, দেয়ার children sing the blues, right? They have expensive doctor to cure their hearts of stone. হ্যাঁ, তাদের অনেক হৃদয়ের রোগ আছে। The water is thirsty, the bread loaf is not stone, রাইট? অনেক নেগেটিভ কথাবার্তা আছে, পড়ে মনে হবে যে না এটা তো ডিপ্রেস লাইফের একটা পোর্ট্রেয়াল, এটা একটা পিকচার অফ ডিপ্রেস লাইফ। কিন্তু আসলে কবিতাটি কি নিয়ে, তোমাদের বইতে কি লেখা আছে, এটা হচ্ছে অ্যাবাউট টুগেদারনেস। বুঝতে পেরেছ? একটু কেয়ারফুলি পড়তে হবে। এরপরে ডোন্ট ড্যাশ মিরাকল, সামটাইমস উই ক্যানট ডু এনিথিং। সো এই জিনিসটা খুবই ট্রিকি এবং খুবই সিম্পল। দেখো, ডু নট ড্যাশ মিরাকল, তাহলে মাঝখানে কি হবে? আমরা তো সবসময় মিরাকল চাই, যে পরীক্ষার হলে যাব, আল্লাহ পাক এমন কিছু নাজিল করে দিবে যে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে আসবো, হ্যাঁ, অথবা আমি একটা আলাদিনের গায়েবী চারাক পেয়ে যাব, যাকে আমি অর্ডার দিব সব কোয়েশ্চেন আনসার কারেক্ট করে দেওয়ার জন্য, সে করে দেবে। সো উই অলওয়েজ এক্সপেক্ট ফর মিরাকলস, রাইট? তো সেজন্য এখানে শুরুতেই বলতেছে ডু নট ড্যাশ মিরাকলস। সো তুমি মিরাকল প্রত্যাশা করো না। তো প্রত্যাশা করা ইংরেজি কি? প্রত্যাশা করা ইংরেজি এক্সপেক্ট। আমরা বলি না এক্সপেকটেশনস, এক্সপেকটেশনস। সো এক্সপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা করা। ঠিক আছে, প্রত্যাশা করলাম না মিরাকল, তাহলে কি করব? সামটাইমস উই ক্যানট ডু এনিথিং, অনেক সময় আমরা কিছুই করতে পারি না। আওয়ার ফেট, আমাদের ফেট মানে কি? ভাগ্য। সো অনেক সময় আমাদের ভাগ্যকে গ্রহণ করা ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। তাহলে গ্রহণ করা ইংরেজি কি? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট প্রায় কাছাকাছি মানে প্রনাউন্সিয়েশন, কিন্তু এক্সপেক্ট, অ্যাকসেপ্ট। তাহলে এখানে বলছে এনিথিং, কোনো কিছুই, বাট আওয়ার ফেট, আমাদের ফেট ছাড়া। তাহলে এখানে এটা বাট হওয়ার কথা না, এনিথিং বাট। তো বাট এর অর্থ দেয় এরকম আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট প্রায় কাছাকাছি প্রনাউন্সিয়েশন, কিন্তু স্পেলিংটা ভিন্ন। তাহলে আমাদের
কিছুই করার থাকে না অ্যাকসেপ্ট আওয়ার ফেট, আমাদের ফেটকে, ভাগ্যকে গ্রহণ করা ছাড়া। তাহলে এখানে কি বসছে? এখানে বসছে এক্সপেক্ট। তুমি প্রত্যাশা করো না মিরাকল, সামটাইমস উই ক্যানট ডু এনিথিং। এখানে বসছে কি? অ্যাকসেপ্ট, মানে কি? ছাড়া। কি ছাড়া? অ্যাকসেপ্ট, গ্রহণ করা ছাড়া। কি গ্রহণ করা? আওয়ার ফেট। তাহলে এই তিনটে সিকোয়েন্স কোথায় আছে দেখো। প্রথমে কি জানো? প্রথমে হচ্ছে এক্সপেক্ট কোথায় আছে? নাই, এই যে এখানে আছে। তাহলে এটাই আনসার, বাকিগুলোতে নাই। এক্সপেক্ট, অ্যাকসেপ্ট, রাইট। সো একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল, বাট যারাই অর্থটা একটু মিলানোর চেষ্টা করবে তারা খুব ইজিলি আনসার করতে পারবা, আই হোপ। নাম্বার 10, টাইমস হ্যাভ চেঞ্জড সো ড্যাশ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট পড়ছিলাম না? তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মূল কথা ছিল দুইভাবে হয়। একটা হচ্ছে আই এম টু অথবা অলসো। এম মানে হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, অথবা সো এম আই, রাইট। সো থাকলে আগে ভার্ব হয়, তারপর সাবজেক্ট হয়। এখানে দেখো কি আছে? সো আছে, তার মানে আগে কি হবে? অক্সিলারি ভার্ব হবে। তাহলে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব হ্যাভ। তাহলে এখানেও হ্যাভ হবে, তাই না? তাহলে হ্যাভ কোথায় আছে? এই যে হ্যাভ আছে একটা জায়গায়, সেজন্য এটাই আনসার কারেক্ট। সো হ্যাভ আই, সাবজেক্টটা ভার্বের পরে যাবে। সো থাকার কারণে সাবজেক্টটা ভার্বের পরে যাবে। খুবই বেসিক জায়গা ছিল। নাম্বার 11, উই ইনসিস্ট অন লিভিং দ্য রুম। তাহলে তোমরা একদম লেকচার নাম্বার কত 3-তে পড়ছো প্রনাউন আলাপের মধ্যে। যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, কি থাকে? ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে তার আগে প্রনাউনের কোন ফর্মটা হবে? তার আগে প্রনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে। পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? ডি নাম্বার, ইউর। তাহলে উই ইনসিস্ট অন ইউর লিভিং দ্য রুম, তুমি তোমার রুম থেকে বের হওয়ার জন্য আমরা বাধ্য করছি, আমরা প্ররোচিত করছি। ফাইন, ওকে, লেটস মুভ অন। নাম্বার 12, আ চাইল্ড লাইকস অনলি সুইটস, নেগেটিভ ফর্ম অফ দি সেন্টেন্স। আমরা জানি কোন একটা পজিটিভ সেন্টেন্স অনলি থাকলে এটা চেঞ্জ হয়ে নাথিং বাট হয়ে যায়। নাথিং বাট হয়ে যায় কখন? যদি এরপরে বস্তু থাকে। এরপরে ব্যক্তি থাকলে নান বাট হয়, বস্তু থাকলে নাথিং বাট হয়, এরপর সংখ্যা থাকলে নট মোর দেন হয়। তাহলে যেহেতু এখানে কি আছে? সুইটস বস্তু, সেজন্য নাথিং বাট। নাথিং বাট আছে কোন জায়গায়? একটা জায়গায় আছে, সেজন্য এ নাম্বারটাই কারেক্ট। বাকি অপশনগুলোতে দেখো এখানে নাথিং বাট নাই, সেজন্য আনসার কোনটা? এ নাম্বার। এরপরে 13, দ্য স্টুডেন্টস ওয়ার হ্যাভিলি reprimanded by the principal for their acts। তাদের কাজের জন্য তাদের প্রিন্সিপাল তাদেরকে প্রচুর বকাবকি করেছে। সো প্রচুর বকাবকি করাকে ইংরেজিতে বলে reprimanded। সো reprimanded-এর স্পেলিং কোনটা, মানে সিনোনিম কোনটা, সেটা তোমাদেরকে খুঁজে বের করার জন্য বলতেছে। তাহলে এখানে অ্যাওয়ার্ডেড মানে কি? পুরস্কৃত করা। ক্রিটিসাইড মানে সমালোচিত করা। বিটেন মানে মারা। তাহলে এগুলো একটাও করে নাই, কি করছে? বকাবকি করছে। তাহলে রিবিউকড মানে কি? রিবিউকড মানে মানে ভৎসনা করা, তিরস্কার করা, প্রচণ্ডভাবে বকাবকি করা। তাহলে রেপ্রিমেন্ডেড মানে কি করা? প্রচণ্ডভাবে বকাবকি করা। রিবাক্ট প্রচণ্ডভাবে বকাবকি করা, সিনোনিমাস ওয়ার্ড। নাম্বার 14, চোজ দ্য পেয়ার দ্যাট ইজ আউট অফ প্লেস। আউট অফ প্লেস মানে হচ্ছে নট সিনোনিমাস। নট সিনোনিমাস অর্থাৎ মানে একটা আরেকটার কি না, সমার্থক শব্দ না। যেমন রেলিংকুইশ মানে ত্যাগ করা, অ্যাবান্ডন মানেও ত্যাগ করা, কারেক্ট। হিউমিলিয়েট মানে কি করা? অপমানিত করা। ডিসগ্রেস মানে অপমানিত করা, কারেক্ট। ডিগ্রেড মানে কি করা? মানে অবদমন হওয়া। হ্যাঁ, আমরা বলি না ডিগ্রেডেশন অফ হিউম্যান ভ্যালিউস, মূল্যবোধের অবক্ষয় হওয়া। আর ডিস্টার্ব মানে কি? ডিস্টার্ব মানে ঝামেলা করা, ডিস্টার্ব করা। তাহলে এটা সিনোনিমাস না। রিজেক্ট মানে কি করা? বাতিল করা। ক্যান্সেল মানে কি করা? বাতিল করা। তাহলে মিলে না একটাই সি নাম্বার, সেজন্য সি নাম্বারটাই অ্যান্সার। সো দ্য লাস্ট কোয়েশ্চেন ফর অফলাইন সেট অফ কোয়েশ্চেন পেপার, যে অফলাইনে যে সেটটা ছিল তার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে সামথিং দ্যাট ইজ প্রিসেপ্টিবল বাই টাচ। যে জিনিসটা টাচ করে অনুভব করা যায় সেটাকে কি যেন বলে? সেটাকে বলা হয় ট্যাঞ্জিবল। হ্যাঁ, সেটাকে
ট্যাঞ্জিবল বলা হয়। একটু মনে রাখবা, যে জিনিসটাকে টাচ করে অনুভব করা যায়, বোঝা যায়, সেটা কি বলে? ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল প্রোডাক্ট। ফাইন। সো আমরা মডেল টেস্ট 5-এর তোমাদের যে অনলাইনে এক্সামটা হয়েছিল সেই অনলাইন সেট অফ কোয়েশ্চেন্স আমরা শুরু করতে যাচ্ছি। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে 4টা ওয়ার্ড আছে, সেখান থেকে কারেক্ট কোনটা। তাহলে খুব সহজেই মনে রাখবা, সেটা হচ্ছে ইরেসিস্টেবল মানে কি? ইরেসিস্টেবল মানে হচ্ছে ইনএক্সোরেবল, ইনডমিটেবল, মানে হচ্ছে অদম্য এক কথায়। সো ইরেসিস্টেবলের বানানটা কিরকম? বানানটা হচ্ছে ইর রে, এই যে দেখো, ইরেসিস্টেবল, 2টা আর। উচ্চারণ করার সময় একটু খেয়াল করবা, ইরেসিস্টেবল, 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 আরটা 2বার উচ্চারণ হচ্ছে, তাই না? সো এখানে আর আছে একবার, এখানে আছে একবার, 2টা ইনকারেক্ট। হ্যাঁ, এখানে যে টেবল, ইরেসিস্টেবল না, ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল। রাইট, মনে রাখবা এখানে কোনো এই নাই, সবগুলো আই। দেখো, ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল। ওকে, the second one, the indirect speech of the sentence, Sally said to me, please get me a drink. সিম্পল কথা, সেটা হচ্ছে যদি কি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তখন জাস্ট এটা টু যুক্ত করে দিলে হয়ে যায়, তাই না? মানে গেট মি আ ড্রিঙ্কের পূর্বে টু যুক্ত করে দিলে হয়ে যাবে। তাহলে কি, আর যেহেতু এখানে করছে, অনুরোধ করছে, প্লিজ বলছে, তার মানে আমার কাছ থেকে কোনো কিছু চাইছে, তাই তো? টোল দিলে কি হবে? হবে না, টোল 2টা বাদ, এ এবং সি। তাহলে আছে কি আস্কড অথবা ইনকোয়ার্ড। আস্ক মানেও চাওয়া, ইনকোয়ার মানেও চাওয়া। তাহলে আস্ক মি আমারে চাইছে, এদের টু যুক্ত করে দিলাম, বাকিটা আগের মতোই আছে। এখানে যেটা হয়েছে, টু হ্যাভ, আবার হ্যাভ যুক্ত করছে, ফর হার, পর আবার হার যুক্ত করছে। এত লম্বা কাহিনীর দরকার ছিল না, আমি জাস্ট যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সের শুরুতেই একটা টু যুক্ত করে দিলে কাজ শেষ হয়ে যায়। তাহলে আমার বি নাম্বারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পেরেছো? ফাইন। এরপরে 3 নাম্বার, চুজ দ্য রং সেন্টেন্স। 4টা সেন্টেন্সের মধ্যে 3টা কারেক্ট, একটা রং। তাহলে নিদার ইউ নর আই, আমরা জানি নিদার নর থাকলে নরের পরের অংশের উপর ভিত্তি করে ভার্ব হয়। আই আছে, এম হয়েছে, কারেক্ট। লেজিনেস ইজ ডিট্রিমেন্টাল ফর সাকসেস, না ভাইয়া, আমরা জানি ডিট্রিমেন্টাল থাকলে এরপরে কি হয়? টু হয়, ডিট্রিমেন্টাল টু সাকসেস। রাইট, তাহলে এখানে ফর দিয়েছে, সেজন্য ইনকারেক্ট। আমাদেরকে দরকার কি? রং সেন্টেন্স। রং সেন্টেন্স পেয়ে গেছি, তারপরও দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। হি ব্যাকড দ্য ফেভার ফর মাই গ্রান্টিং হিম, তাহলে গ্রান্টিং আছে, এরপরে পজিটিভ অ্যাডজেক্টিভ বসার কথা, বসছে, কারেক্ট। ইউর অ্যাকশন ইজ নট ইন কনফর্মিটি উইথ দ্য ল, লয়ের সাথে সামঞ্জস্যশীল নয়, কারেক্ট। ইনকনফর্মিটি থাকলে এরপরে উইথ হয়, তাহলে এটাও কারেক্ট। তাহলে সিডিও কারেক্ট। ভুল কোনটা? ভুলটা হচ্ছে ডিট্রিমেন্টাল থাকলে এরপরে টু হয়, কিন্তু এখানে দিয়েছে ফর, দ্যাটস ওয়াই বি নাম্বারটা ইনকারেক্ট। আমাদেরকে খুঁজতেও বলেছে ইনকারেক্ট, তার মানে কারেক্ট আনসারই হচ্ছে কোনটা? বি নাম্বার। 4 নাম্বার, কামালস ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড ওয়ার্ম হ্যান্ডশেক মেড পিপল ফিল ওয়েলকাম হিয়ার। ফ্রেন্ডলি, তাহলে আমরা এটা অলরেডি জানি, সেটা হচ্ছে ফ্রেন্ড ওয়ার্ডটা কি? ফ্রেন্ড ওয়ার্ডটা হচ্ছে নাউন। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হয়? সেটা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হয়? সেটা হয় অ্যাডভার্ব। তাহলে এখানে ফ্রেন্ডলি কি? ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো খুবই বেসিক কথা, তোমরা মেবি প্রিভিয়াস লেকচারগুলোতে অবশ্যই পড়েছো। রাইট, মেবি না, মাস্ট, অবশ্যই পড়ছো। ক্লোজেস্ট ওয়ার্ড অফ দ্য স্ট্রাইভ। স্ট্রাইভ মানে কি করা? স্ট্রাইভ মানে হচ্ছে সংগ্রাম করা, সংগ্রাম করা। স্ট্রাইভ ওয়ার্ডটা তোমাদের কবিতাগুলোর মধ্যেও আছে। হ্যাঁ, আই কুড নট স্টপ ফর ডেথ, ওই কবিতার মধ্যে স্ট্রাইভ ওয়ার্ডটা আছে। তাহলে সংগ্রাম করা। আর ভ্যানিটি মানে কি? ভ্যানিটি মানে হচ্ছে কি? মানে অবাস্তব। রিসেস মানে কি? রিসেস মানে হচ্ছে বিশ্রাম। ইকুয়ালি মানে কি? সমতার সাথে। স্ট্রেডল মানে কি? স্ট্রেডল মানে হচ্ছে মানে এক পায়ে দাঁড়িয়ে থাকা, এক পায়ে দাঁড়ানো। এক পায়ে দাঁড়ানো মানে কি? মনে করো আমি যে এক পায়ে দাঁড়ায় থাকলাম, এক পায়ে দাঁড়ায় থাকা মানে মানে সংগ্রাম করা এক কথায়। হ্যাঁ, আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, তাও হাল ছাড়বো না। সো স্ট্রাইভের সাথে স্ট্রেডল শব্দটা মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি। যদিও স্ট্রেডল শব্দটা অনেক পুরনো, এখন মানে পুরনো লিটারেচারগুলোতে পাওয়া যায়। দ্য ওয়ার্ড নিউপিশিয়াল, তো এটার অনেকগুলো উচ্চারণ আমি পাইছি। একটা হচ্ছে নাপশাল, আর একটা হচ্ছে নিউপিশিয়াল,
রাইট, হোয়াট এভার ইট ইজ, বাট যেটা তোমাদের কাছে ইজিয়ার মনে হয় সেটাই বলো। নাপশাল ওয়ার্ডটা ম্যারেজের সাথে রিলেটেড, যেটা করার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছো এবং কেরিয়ারটাকে ডিজাইন করছো। ভালো জিনিস, এই ম্যারেজের সাথেই রিলেটেড, নাপচাল। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য রাইট ইউজ, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। সেট, যে আমাদের যে প্রথম সেটটা ছিল, অর্থাৎ অফলাইন যে সেট ছিল, সেখানেও এই কোয়েশ্চেনটা ছিল। উই হ্যাভ অলরেডি ডিসকাসড, সো উই ডোন্ট নিড টু রিপিট ইট। অফ দ্য রেকর্ড, আমরা এই কথাটা একদম বলি আর কি। একটা হচ্ছে অন দ্য রেকর্ড, আর একটা কি অফ দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ড মানে কি? অন দ্য রেকর্ড মানে সরাসরি একদম খোলামেলা, আর অফ দ্য রেকর্ড মানে কি? গোপনে। সো গোপনে কখন আমরা কথা বলি? যখন বিষয়টা সিক্রেট হয়, অনেক বেশি কনফিডেন্সিয়াল হয়। কনফিডেন্সিয়াল মানে কি? কনফিডেন্সিয়াল মানে হচ্ছে সিক্রেট। সিক্রেট যে কথা, কনফিডেন্সিয়াল একই কথা, মানে হচ্ছে খুবই গোপন, হাই সিকিউরিটি, টপ সিক্রেট বিষয় হলে সেটাকে আমরা অফ দ্য রেকর্ড বলি, জনসমক্ষে বলি না, মানুষের বাইরে এসে চুপিচাপি বলি, রাইট? সেজন্য অফ দ্য রেকর্ড মানে হচ্ছে কনফিডেন্সিয়াল স্টেটমেন্ট। দ্য টেকনিক অফ ট্রিটিং নন লিভিং থিংস অ্যাজ হিউম্যান ইজ কল, এটা তোমরা জানো যে মানে বস্তুগত নন লিভিং কোনো জিনিসকে, কোনো বস্তুকে মানুষের মতো চিন্তা করা, এটাকে কি বলে? এটাকে পার্সনিফিকেশন বলে। খুবই সিম্পল, তোমরা একদম ওই ফিগারস অফ স্পিচ পড়ার সময় সংজ্ঞাতেই পড়েছ যে বস্তুগত কোনো বিষয়কে যখন আমরা মানুষ হিসেবে কল্পনা করব, মানুষ হিসেবে ট্রিট করব, তখন সেটা হচ্ছে পার্সনিফিকেশন, সেটাকে বলে পার্সনিফিকেশন। অ্যান্ড অ্যাডভার্ব ডাজ নট মডিফাই, আমরা জানি পৃথিবীর তাবৎ জিনিসকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে জাস্ট দুইটা জিনিস ছাড়া, এটা কি? নাউন অথবা প্রনাউন। অপশনে কি প্রনাউন আছে? নাই। তাহলে কোনটা? নাউন আনসার, বেসিক কথা। এরপরে নাম্বার 11, দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড ইউ ক্যান হ্যাভ ইউ লাই, এখানে অনেক খাবার আছে, তোমার যা মন চায় সেটা খাও, ঠিক আছে? তো যখন এই অ্যালাওয়েন্সটা দেওয়া হয়, যা মন চায় করো, যা মন চায় খাও, যত সম্ভব খাও, এটার জন্য ফ্রেজটা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ। অ্যাজ মাচ অ্যাজ, তুমি যত পছন্দ করো তত তুমি নিতে পারো, রাইট? তাহলে আমি যদি বলি তোমাকে যে আমার অনেক টাকা আছে, যত পারো খরচ করো, তাহলে কি হবে? যে আই হ্যাভ প্লেন্টি অফ মানি, স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, তোমার যত মন চাই তত খরচ করো, রাইট? সো দ্যাটস ইট, যত মন চাই তত, এগুলোর জন্য কি ব্যবহৃত হয়? অ্যাজ মাচ অ্যাজ ব্যবহৃত হয়। নাম্বার 11, দ্য আনসার ইজ এ। নাম্বার 12, ভিগর। ভিগর শব্দের ভার্ব কি? ভিগর শব্দের ভার্ব এনভিগোরেট। এখানে গ্রামাটিক্যাল কোনো ব্যাখ্যার দরকার নেই, জাস্ট মনে রাখবা এনভিগোরেট, এনভিগোরেট। এরপরে ফেট স্মাইল ড্যাশ হিম ইন অল হিজ ভেঞ্চার্স, তার সকল ব্যবসার মধ্যে ভাগ্য তার সহায় হয়েছে, রাইট? তাহলে ফেট স্মাইল, ভাগ্য হেসেছে না, যখন আমরা এটার সাথে অন যুক্ত করি তখন অর্থ হয় সহায় হওয়া, সাথে থাকা, সাথে থাকা কিংবা সহায় হওয়া। তাহলে আমরা বলি না তার সকল ব্যবসায় ভাগ্য সহায় হয়েছে। তাহলে স্মাইলড অন মানে কি? স্মাইলড অন মানে হচ্ছে সহায় হওয়া। তাহলে ভাগ্য তার সকল ব্যবসার মধ্যে সহায় হয়েছে। আনসার কোনটা? বি নাম্বার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা এখানে কি বসাবো? অন বসাবো। নাম্বার 14, দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস মিন। ইন্ডিজিনাস, ইন্ডিজিনাস শব্দের অর্থ হচ্ছে নিজস্ব। নিজস্ব, নিজস্ব মানে কি? নিজস্ব মানে হচ্ছে দেশীয়, রাইট? সো এলিয়েন মানে কি? এলিয়েন মানে তো আমরা জানি যে অন্য জায়গা থেকে আগত, ফরেন মানে তো বিদেশি, এক্সোটিক মানেও সেম অর্থ। তাহলে নেটিভ মানে কি? নেটিভ মানে হচ্ছে নিজস্ব, দেশীয়। সো ইন্ডিজিনাস যে কথা, দেশীয় একই কথা, এজন্য সিনোনিমাস ওয়ার্ড হিসেবে ডি নাম্বারটা কারেক্ট। সো উই আর মুভিং নাও অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন of model test 5, online set of question. A person who cannot be changed is called in a word. যে মানুষটা চেঞ্জ হয় না, যেমন শেখ হাসিনা, ঘাটতেরা, রাইট? সো ঘাটতেরা মানুষগুলোকে ইংরেজিতে কি বলে? খুব সহজ ভাষায় বলে ইনকরেজিবল। ইনকরেজিবল কি বলে? ইনকরেজিবল, রাইট? সো ইনকরেজিবল মানে কি? যে আসলে যার কোনো পরিবর্তন নাই, there is no change, তারা এত কই পরিবর্তন হয় না, রাইট? আওয়ামী লীগের যেমন অনুশোচনা নাই জুলাই বিপ্লব নিয়ে, শেখ হাসিনার মুডের যেমন পরিবর্তন নাই,
রাক্ষসী স্বভাব যেমন পরিবর্তন হয় নাই, হ্যাঁ, এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে আমরা কি বলি? ইনকরেজিবল। তাহলে হাসিনা একজন কি? ইনকরেজিবল ওয়েমেন, হ্যাঁ, বুড়ি আর কি, একজন ইনকরেজিবল বুড়ি। সো দ্যাটস হাউ উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। সো আশা করছি আজকের কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইজি ছিল টু মাই ভিউ, বাট স্টিল যাদের কাছে কিছু কিছু জায়গায় কনফিউশন ছিল, হোপফুলি কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। দ্য থিং ইজ, তোমাদের পরীক্ষার বাকি কিন্তু অল্প কয়েকদিন আছে। যে কয়দিনই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, ট্রাই টু সলভ ইউর প্রবলেম, ট্রাই টু রিভাইজ, রিক্যাপ অ্যান্ড রিপিট। যত বেশি রিভাইজ করবা, রিপিট করবা, দেখবা তোমার ভুল হচ্ছে। সো ট্রাই টু রেকটিফাই ইমিডিয়েটলি। সেজন্য আমি বলি শেষ সময়ের প্রস্তুতি 4R। 4R মানে কি? 1 নাম্বার রিভাইজ, 2 নাম্বার রিপিট, হ্যাঁ, এরপরে কি? রিক্যাপ, এরপরে রেকটিফাই। ঠিক আছে? রিভাইজ, রিপিট, রিক্যাপ অ্যান্ড রেকটিফাই। রিভাইজ করো, রিক্যাপ করো, রিপিট করো, ভুল হলে রেকটিফাই করো, রাইট? সো শেষ সময়ে তোমাদের প্রস্তুতিটা ভালো হোক। আলটিমেটলি তোমরা যে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছ, সেখানে বীরত্বের সাথে যুদ্ধ করে তোমাদের বিজয় সুনিশ্চিত হোক, সেই প্রত্যাশা করে তোমাদের জন্য অনেক অনেক দোয়া করে আজকের এই সলভ ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, আব্দুল্লাহ আহাদ রাফি। আজকে আমরা আপনাদের বি ইউনিট মডেল টেস্টের 5 নম্বর মডেল টেস্টের অফলাইন এবং অনলাইন সমাধান নিয়ে আমরা একটু আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন এবং প্রশ্নগুলো যেই জায়গায় প্রবলেম, পরীক্ষা তো আমরা দিচ্ছি, এবং আমাদের যে জায়গায় প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো যেন মেইন পরীক্ষা আমাদের এই প্রবলেমগুলো যেন না হয়, সেই জন্য আমাদের প্রস্তুতিকে শানিত করতে হবে এই প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে। এবং শুরু থেকে আমরা মেমোরি টেস্ট থেকে এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব প্রশ্ন নিয়ে আপনাদের রিভিশন দিতে হবে এই কয়েকদিনের মধ্যে। ঠিক আছে? তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে, আমরা একটু কলম নিয়ে নেই, প্রথম মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। প্রথম মুসলিম দেশ কি? তুরস্ক। ওকে, ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছে তুরস্ক। তারপরে দ্বিতীয় প্রশ্ন, 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? আমাদের 2 নম্বর প্রশ্ন, প্রথম দেশ হচ্ছে কানাডা। কে প্রথম স্বীকৃতি দিয়েছে? কানাডা। ঠিক আছে, 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশকে কানাডা। এটা নিশ্চয়ই আমরা পারি। আর বাংলা হচ্ছে এই সিয়েরা লিওন নামক যে দেশটি আফ্রিকার, এটি কোথাকার? আফ্রিকার একটি দেশ, আফ্রিকার দেশ সিয়েরা লিওন। এটার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার কি? বাংলা। এবং এই সিয়েরা লিওনের রাজধানীর নাম কিন্তু ফ্রি টাউন। ফ্রি টাউন হচ্ছে এদের এটা রাজধানী, ক্যাপিটাল। ঠিক আছে? তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, দ্য ভেজিটেরিয়ান গ্রন্থের লেখক কে? আমাদের 3 নম্বর প্রশ্ন, দ্য ভেজিটেরিয়ানের লেখক হচ্ছে হান ক্যাং। কি নাম? হান ক্যাং। কোথাকার লেখক? দক্ষিণ কোরিয়ার একজন লেখিকা, নাম হচ্ছে হান ক্যাং। ওনার বইয়ের নাম কি? উপন্যাসের নাম কি? দ্য ভেজিটেরিয়ান। ওকে। আর এবার এই যে সামান্থা হার্ভে কি পেয়েছে, আমরা একটু আগেও আমাদের মডেল টেস্ট 4-এ এই প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে এই যে যুক্তরাজ্যের সামান্থা হার্ভে, উনি বুকার পুরস্কার পেয়েছেন তার একটা উপন্যাসের জন্য, সেটির নাম হচ্ছে অরবিটাল। কি নাম? অরবিটাল, যেটা মহাকাশচারীদেরকে নিয়ে লেখা। তারপরে পৃথিবীর গতির ফলে, এই যে পৃথিবীর 4 নম্বর প্রশ্ন আমাদের, পৃথিবীর বার্ষিক গতির ফলে কোনটি সংঘটিত হয়? বার্ষিক গতির ফলে? তাহলে এখানে কি আছে? ঋতু পরিবর্তন আছে, দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি আছে। দেখেন, দিন এবং রাত্রির পরিবর্তন হবে কিন্তু আহ্নিক গতির ফলে। পরিবর্তন হবে আহ্নিক গতির ফলে। আর বার্ষিক গতির ফলে কি হবে?
ঋতুর পরিবর্তনও হবে এবং দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হবে। তাহলে আমাদের আনসার কি? আমাদের এটা হচ্ছে উত্তর, অর্থাৎ ক এবং খ হবে আনসার। ক এবং খ হবে কি আনসার। ওকে, তারপরে আসেন এরপরে, বিতর্কিত হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? বিতর্কিত হরমুজ প্রণালী এটা কোন সাগরে আমাদের আগে জানতে হবে। এটা হচ্ছে পারস্য উপসাগরে, পারস্য উপসাগরের একদম পারস্য উপসাগর। এই যে পারস্য উপসাগর, পারস্য উপসাগরের এক পাশে পারস্য উপসাগর আর এক পাশে হচ্ছে আপনার কি ওমান উপসাগর, ওমান উপসাগর। হরমুজ প্রণালী খুবই ছোট্ট একটা প্রণালী, যেটার প্রশস্ততা মাত্র 34 কিলোমিটার। মাত্র কত? 34 কিলোমিটার। এটা কার দখলে আছে? হরমুজ প্রণালী ইরানের দখলে আছে। কার দখলে? তাহলে ইরানের দখলে আছে। কার দখলে আছে? ইরানের দখলে আছে হচ্ছে হরমুজ প্রণালী। ঠিক আছে, এবং এটাকে বলা হয় বিশ্ব বাণিজ্যের গলা বলা হয়। বিশ্ব বাণিজ্যের গলা বলা হয় এটাকে, অর্থাৎ নেক অফ ওয়ার্ল্ড ট্রেড। নেক মানে গলা বলি না আমরা, নেকলেস পরেন না আপনারা? হ্যাঁ, নেক অফ ওয়ার্ল্ড ট্রেড বলা হচ্ছে এটাকে। ওকে, হরমুজ প্রণালী। ওকে, পারা যাবে? আচ্ছা, তারপর আসেন, বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র পুন্ড্রনগরের বর্তমান অবস্থান কোথায়? পুন্ড্রবর্ধন, ঠিক আছে, পুন্ড্রের রাজধানী। এটা কোথায়? মহাস্থানগড়ে। কোথায়? মহাস্থানগড়। ওকে, এটা কাদের সময়? এটা কাদের সময় গঠিত ছিল? মৌর্যদের সময়। কাদের সময়? মৌর্যদের সময়। মৌর্য, ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের সময়। তারপরে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী উপদেষ্টা কতজন? নারী উপদেষ্টা সব মিলিয়ে নারী উপদেষ্টা আছে কতজন? 4 জন। কতজন নারী উপদেষ্টা আছেন? 4 জন নারী উপদেষ্টা আছেন। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন গেল আমাদের। এরপর 8 নম্বর প্রশ্ন, বিতর্কিত লোহানস্ক এবং দোনেস্ক। লোহানস্ক এবং দোনেস্ক প্রদেশ দুটি ইউক্রেনের কোন অঞ্চলে অবস্থিত? এটাকে বলা হয় দনবাস অঞ্চল। কি অঞ্চল বলা হয়? দনবাস অঞ্চল। একদম ইউক্রেনের সাথে রাশিয়ার যে জায়গা দিয়ে সীমান্ত আছে ওই এর পার্শ্ববর্তী যে এলাকা, এটাকে বলা হচ্ছে দনবাস অঞ্চল। এবং রাশিয়া এখন পর্যন্ত 4টা অঞ্চল তাদের দখল করে ফেলেছে। অর্থাৎ 2022 সালে যে যুদ্ধটা শুরু হয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, এই যুদ্ধের পরে রাশিয়া দখল করেছে 4টা এলাকা। কয়টা এলাকা দখল করেছে? তাহলে 2022 সালে সে দখল করেছে কি? 2022 সালে দখল করেছে হচ্ছে আপনার এই যে লোহানস্ক, তারপর হচ্ছে দোনেৎস্ক, তারপর আরেকটা হচ্ছে খেরসন এবং হচ্ছে ঝাপরিজিয়া। ওকে, ঠিক আছে। তারপরে 2014 সালে দখল করেছিল ক্রিমিয়া। 14 সালে কি দখল করেছিল? সে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। হ্যাঁ, এই ক্রিমিয়া দখল করার কারণে কিন্তু রাশিয়াকে কোত্থেকে বের করে দেওয়া হয়? G7 থেকে বের করে, G8 থেকে বের করে দেওয়া হয়, যেটা G7 থেকে তাকে বের করে দেওয়া হয়। G7 থেকে বের করে দেওয়া হয়, ঠিক আছে। আর কিয়েভ হচ্ছে কি? কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। কার রাজধানী? ইউক্রেনের রাজধানী। ওকে, এরপর আসি আমরা, পঞ্চব্রীহিদানের উদ্ভাবক কে? ডক্টর আবেদ চৌধুরী। কি নাম? ডক্টর আবেদ চৌধুরী, ঠিক আছে। ডক্টর আবেদ চৌধুরী হচ্ছে পঞ্চব্রীহিদানের উদ্ভাবক। এরপর আমরা আসি একটু, হ্যাঁ, চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার বাংলায় আসেন কার শাসনামলে? উনি বাংলায় আসেন কার শাসনামলে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে উনি হচ্ছে বাংলায় আসছিলেন। কে? কি নাম? চীনা পরিব্রাজক ফাহিয়েন। আর মেগাস্তিনিস আসছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্তিনিস আসছিলেন গ্রিস থেকে। তারপরে আসেন, দেশের 25তম বর্তমান প্রধান বিচারপতি কে?
তাহলে 25তম এবং বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ রেফাত আহমেদ কি নাম? বর্তমান এবং 25তম প্রধান বিচারপতি হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বিচারপতি নিয়োগ হয়? প্রধান বিচারপতির নিয়োগ হবে সংবিধানের 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 95 নং অনুচ্ছেদ। ওকে, 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের 25তম ও 25তম বর্তমান প্রধান বিচারপতি। তারপরে জিপিআরএস এর পুনরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস হচ্ছে জিপিআরএস। পূর্ণরূপগুলো কিন্তু আসে পরীক্ষায় বিভিন্ন আমাদের যে লেকচারগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে দুইটা কি বলে আপনার 2 ক্যাটাগরির লেকচার আছে, এখানে দুই ক্যাটাগরিতে কিন্তু আপনাদের লেকচারের শেষে কি দেওয়া আছে? এই যে বিভিন্ন পূর্ণরূপ দেওয়া আছে এবং আইসিটি বিষয়ক অনেকগুলো পূর্ণরূপ আছে। তাহলে এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো টিচাররা দাগিয়ে দিয়েছে আপনাদেরকে সেগুলো একটু দেখে নেবেন ক্লাসে। An inquiry into the nature and causes of the wealth of nations। তাহলে ওয়েলথ অফ নেশনস গ্রন্থের প্রবক্তাকে অ্যাডাম স্মিথ। আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল স্যামুয়েলসন বা পি স্যামুয়েলসন। ওকে, তারপরে আসি আমরা, নিচের কোনটি সার্বজনীন লজিক গেট? তাহলে আমাদের কত নাম্বার? এটা হচ্ছে আমাদের 14 নাম্বার। ঠিক আছে, 14 নাম্বার। নিচের কোনটি সার্বজনীন লজিক গেট? ঠিক আছে, তাহলে সর্বজনীন লজিক গেট কোনটা? এখানে অর, নর আছে, তারপর হচ্ছে এন্ড, এক্সর আছে। তাইলে না, এগুলো হচ্ছে মৌলিক গেট। ঠিক আছে, তারপর হচ্ছে নর গেট হবে কি আপনার সার্বজনীন লজিক গেট হচ্ছে নর গেট। কোন গেট হবে? বি নাম্বার অপশন, নর গেট হবে। কি হবে? নর গেট হবে। আচ্ছা, তারপর আসেন 15, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী তিনজনই কিন্তু নারী মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের মধ্যে খেতাব পেয়েছেন সেতারা বেগম এবং তারামন বিবি। তাহলে আনসার হবে কি? খ এবং গ। আনসার কি হবে? খ এবং গ, অর্থাৎ সেতারা বেগম এবং তারামন বিবি হবেন আনসার। আর উনি হচ্ছে যুদ্ধ করেছিলেন এবং গুপ্তচরের কাজ করতেন। কিসের কাজ করতেন? গুপ্তচরের কাজ করতেন। এবং উনি কি হিসেবে জনপ্রিয়তা ছিল ওনার মুক্তি বেটি নামে ডাকতো ওনাকে। মুক্তি বেটি হচ্ছে ওনার উপাধি, মুক্তি বেটি। ঠিক আছে, গুপ্তচর। তাহলে উনি হচ্ছে কাকুন বিবি কি ছিলেন? গুপ্তচরের কাজ করতেন। 4 নাম্বার সেক্টরে। কত নাম্বার সেক্টর? 4 নং সেক্টর। উনি একজন কি ছিলেন? খাসিয়া ছিলেন। কি ছিলেন? খাসিয়া ছিলেন। মুক্তি বেটি কাকুন বিবি। উনি কিন্তু গ্যাজেটেড না। বীর প্রতীক হিসেবে এক সময় ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী, কিন্তু হচ্ছে ওনাকে এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা গ্যাজেটেড করে নাই আর কি। তারপর আসেন 2030 সালে 24তম ও বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ আসরটি, যে 1930 সাল, তারপর হচ্ছে 2030 সাল। ওকে, তাহলে 100 বছর পূর্তি। 100 বছর কোন মহাদেশে হবে? এটা কোন মহাদেশে হবে? এই 3টা মহাদেশে হবে, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকাতে। 3টা মহাদেশের 6টি দেশে কি হবে আপনার এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 2030 সালে। এবং 100 বছর ফুটবলের শতবর্ষ, বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ আসর। বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিম 2 কোন দুটি দেশের মধ্যে গ্যাস পাইপলাইন? তাহলে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস নিয়ে যাওয়ার জন্য যে নর্ড স্ট্রিম 2 বাল্টিক সাগরের নিচ দিয়ে, কোন সাগরের নিচ দিয়ে? বাল্টিক সাগরের নিচ দিয়ে। তাহলে কি হবে এটা? জার্মানি থেকে রাশিয়া পর্যন্ত। জার্মানি থেকে কি পর্যন্ত? রাশিয়া পর্যন্ত। নর্ড স্ট্রিম 2। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী 1960 সালে হয়েছিলেন। নাম কি? শ্রীমাবু বন্দরনায়েকে। শ্রীমাবু বন্দরনায়েকে কোথাকার? এই যে শ্রীলঙ্কাতে। শ্রীমাবু বন্দরনায়েকে। আর বিশ্বের প্রথম প্রেসিডেন্ট কে? বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট, প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইসাবেলা পেরন। কোথাকার?
উনি হচ্ছেন আর্জেন্টিনার। আর্জেন্টিনা। আর মেঘবতী সুকর্ণপুত্রীকে উনি হচ্ছেন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী। আর ইন্দিরা গান্ধী তো আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। মেঘবতী সুকর্ণপুত্রী হচ্ছে ইন্দোনেশিয়ার, আর ইসাবেলা পেরন হচ্ছে আর্জেন্টিনার। আচ্ছা, বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়ক হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়ককে ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, তারপরে কোন দুটি সংস্থা G20 সদস্য? G20 বর্তমান সদস্য হচ্ছে 21টি হচ্ছে বর্তমান সদস্য। তাহলে বর্তমান, আমি এখানে লিখলাম বর্তমান সদস্য 21টি, ঠিক আছে। 21টির মধ্যে 19টি দেশ, দুটি সংস্থা। তাহলে এই দুটি সংস্থার মধ্যে একটা হচ্ছে AU আফ্রিকান ইউনিয়ন, আর একটা হচ্ছে EU ইউরোপিয়ান ইউনিয়ন। এই দুইটা সংস্থা। ওকে, G20 এটা হচ্ছে একটা অর্থনৈতিক জোট। G20 কেমন ধরনের জোট? একটা হচ্ছে অর্থনৈতিক জোট। ঠিক আছে। তাহলে আমাদের আনসার কি হবে 20 নম্বরের? ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন। উত্তরা গণভবন, ঠিক আছে। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? তাহলে এটা হচ্ছে নাটোরে। কোথায়? নাটোরে। বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় কার্যালয়ের নাম কি? উত্তরা গণভবন। কি নাম? উত্তরা গণভবন, ঠিক আছে। তারপরে ইদানিংকালে খুব পরিচিত একটা সীমান্ত, এই যে জয়পুরহাটের 5BB সীমান্ত পরীক্ষা আসতে পারে। 5BB সীমান্ত কোথায় অবস্থিত? 5BB সীমান্ত, ওকে, এটা কোথায়? 5BB সীমান্ত কোথায়? জয়পুরহাট। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আর এখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ নাই। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তো নিশ্চয় ঢাকার ভিতরে থাকে নাকি? তো এই কারণে অবশ্য ঢাকা যেহেতু 2 নম্বর সেক্টরে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় 2 নম্বর সেক্টরে হবে। আবার দিবেন না পরীক্ষায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গল গ্রহের, এরকম দেওয়া যাবে না। ওকে, তারপর হচ্ছে 23 নম্বর আমাদের প্রশ্ন। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করে কোন দেশ? এটা তো আমরা জানি, আমাদের কি? চীন হচ্ছে আমাদের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করছে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, জাপান হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে হেল্প করতেছে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা ইউনিট অবশ্যই চালু হয়েছে। তাইলে এটাতে হেল্প করতেছে কে? জাপান, ঠিক আছে। জাপানের জায়কা। আর পায়রাতে চীন, মনে থাকবে, পায়রাতে চীন। এবং আমরা যে আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা যে চালাচ্ছি, এখানে কয়লাগুলো, বেশিরভাগ কয়লা আসে থেকে বাংলাদেশে কয়লা থাকলেও খুব বেশি উত্তোলন করা যায় না। এবং এখন মোটামুটি বাংলাদেশের সব জায়গাতে, বাংলাদেশে কয়লা খনি আছে 5টা, সব জায়গা থেকে কয়লা উত্তোলন মোটামুটি বন্ধ আছে। তো আমাদের এই কয়লাগুলো আনি থেকে ইন্দোনেশিয়া। তাহলে আমাদের যেহেতু বেশি কয়লা প্রয়োজন হবে, সেহেতু আমরা মাতার বাড়িতে ইন্দোনেশিয়া থেকে কয়লা আনতে কিন্তু খুবই ইজি, বুঝতে পারছেন? এই কারণে ইন্দোনেশিয়া থেকে আমরা কয়লা আনি। আমরা 2টা দেশ থেকে মূলত কয়লা আনি, একটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আনি। তো ইন্দোনেশিয়ার কয়লাগুলো বেশিক্ষণ জ্বলে আর কি, এই জন্য আমরা ইন্দোনেশিয়া থেকে আনি বেশি। আচ্ছা, তারপরে ঢাকা গেট নির্মাণ করেন কে? ঢাকা গেট নির্মাণ করেন হচ্ছে সুবেদার মির জুমলা। এটাকে মির জুমলা গেটও বলা হয়। কি বলা হয়?
ঢাকা গেটের আরেকটা নাম হচ্ছে মীর জুমলা গেট, মীর জুমলা গেট। এবং এটার আরেকটা নাম আছে কিন্তু আমরা জানি অনেকেই, ময়মনসিংহ গেট, ময়মনসিংহ গেট। ঠিক আছে, ওকে, ময়মনসিংহ গেট। ঠিক আছে, কিছুদিন আগে আমরা জানি ওই যে উসমানী উদ্যানে একটা কামান স্থাপন করা হয়েছিল যেটির নাম হচ্ছে আপনার বিবি মরিয়ম। ওইটাকে ওখান থেকে স্থাপন করা হয় কোথায়? ঢাকা গেটে। ঢাকা গেটে এখন একটা কামান স্থাপন করা হয়েছে, নাম হচ্ছে বিবি মরিয়ম। তো আপনারা কেউ দয়া করে এই যে ঢাকা গেট দেখতে আসবেন না, এখানে কি আছে? কামান আছে, বিবি মরিয়ম কামান আছে। ওকে, তাহলে আনসার কি হবে? মীর জুমলা। 25, গ্রিন পিচ যে দেশ ভিত্তিক সংগঠন? গ্রিন পিচ হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক সংগঠন। কোন দেশ ভিত্তিক? নেদারল্যান্ডস ভিত্তিক একটা সংগঠন, নাম হচ্ছে পরিবেশ বিষয়ক। এটা কি বিষয়ক? পরিবেশ বিষয়ক, পরিবেশ বিষয়ক একটা সংস্থা বা প্রতিষ্ঠান। আবার যদি পরীক্ষা বলে গ্রিন বেল্ট মুভমেন্ট, গ্রিন বেল্ট মুভমেন্ট, এটা হচ্ছে কেনিয়া ভিত্তিক, অর্থাৎ আফ্রিকার কেনিয়া ভিত্তিক একটা পরিবেশবাদী একটা কি সংস্থার নাম হচ্ছে গ্রিন বেল্ট মুভমেন্ট। ঠিক আছে, এরপরে 26 নম্বর প্রশ্ন, কোন শাসকের শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়? বাংলার স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের সময়। ওনার সময়ে প্রশাসনিক বলেন, সাংস্কৃতিক বলেন, আপনার তারপরে হচ্ছে রাজনৈতিক বলেন, এই বিষয়গুলোতে বাংলা একটা খুব সুন্দর একটা শাসনামল পেয়েছিল। কার সময়ে? আলাউদ্দিন হোসেন শাহর সময়ে। এবং এই হোসেন শাহী বংশ বা যেটা আমরা বলি সুলতানি আমল কার মাধ্যমে শুরু হয়েছিল? ফখরুদ্দিন মুবারক শাহর মাধ্যমে শুরু হয়েছিল। আবার এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করলেন? তিনি বাংলার সকল অঙ্গরাজ্য যেগুলো ছিল সকলকে একত্রিত করলেন এবং নাম দিয়েছিলেন কি? বাঙালা। এই জন্য নাকি কি বলা হয়? শাহ ই বাঙালা। অর্থাৎ শাহ মানে কি আপনার? শাহ মানে হচ্ছে শাসক, শাহ ই বাঙালা। ঠিক আছে, আর আলাউদ্দিন হোসেন শাহর যুগকে কি বলা হয়? বাংলার স্বর্ণযুগ বলা হয়। এরপরে ইউএনডিপির সদর দপ্তর। ইউএনডিপি কি? ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। কি নাম? জাতিসংঘের উন্নয়ন। পরীক্ষা বাংলায়ও কিন্তু আসতে পারে, আপনাদের একটু মেধা যাচাই করার জন্যে। আপনার পড়াশোনা কি বলে, ধান দিয়ে পড়ছেন নাকি চোয়া দিয়ে পড়ছেন, এটা একটু টেস্ট করার জন্য আপনাদেরকে মাঝে মাঝে বাংলায় প্রশ্ন করতে পারে। যেমন ধরেন আমরা পরীক্ষায় অনেক সময় আমরা লাইন অফ কন্ট্রোল কিন্তু জানি, এটা ভারত পাকিস্তানের একটা সীমান্ত লাইন, তাই না? কিন্তু পরীক্ষায় যখন আসবে নিয়ন্ত্রণ রেখা কোন দুটি দেশের সীমানা লাইন, তখন কিন্তু আমরা পরীক্ষায় বিশাল একটা মারা খেয়ে যেতে পারি। ওকে, তাইলে আসেন এবার উন্নয়ন কর্মসূচি। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি কোনটা? জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটার সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। আশা করি আমরা পারবো। তারপর আসেন, বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? তাহলে দেখেন দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা কোথায় ছিল? এটা তো এখন নাই, এটা ছিল হচ্ছে সাতক্ষীরাতে। কোথায়? সাতক্ষীরা। তারপর আসেন সেন্ট মার্টিন তো আমাদের কক্সবাজারে। কোথায়? কক্সবাজার। এবং এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে সর্বদক্ষিণের এলাকা। নিঝুম দ্বীপ হচ্ছে কোথায়? নিউ ক্যালিফোর্নিয়া, অর্থাৎ নোয়াখালীতে। কোথায়? নোয়াখালীতে। আর বঙ্গবন্ধু দ্বীপ, এটা আপনারা এখন বঙ্গবন্ধু দ্বীপ পড়বেন না, এটা কেটে দিবেন, আপনারা পড়বেন পুটুনির দ্বীপ। কি পড়বেন? পুটুনির দ্বীপ। এখন যেহেতু শেখ হাসিনা নাই, তাহলে বঙ্গবন্ধু নাই, বুঝছেন? তাহলে কি হবে আপনার আনসার হবে কি? সেন্ট মার্টিন। হ্যাঁ, আর নিঝুম দ্বীপ হচ্ছে নোয়াখালী, এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান। বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। ঠিক আছে, বিশাল বড় একটা জাতীয় উদ্যান। তারপরে ৭৬-এর মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল?
1176 সালে, এই জন্য বলা হচ্ছে 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর। আর ইংরেজি সন অর্থাৎ খ্রিস্ট সন 1770 সালে হয়েছিল, এই জন্য এটাকে কি বলা হচ্ছে 1176। বাংলা যেহেতু হয়েছিল এই জন্য আমরা বলি 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তর। স্ক্যান্ডিনেভিয়ান দেশ 9 কোনটি? স্ক্যান্ডিনেভিয়ান দেশ 9, তাহলে আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, তিনটাই তো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। তাহলে 9 কোনটা? নেদারল্যান্ডস। 9 কোনটা? নেদারল্যান্ডস। তাহলে আনসার কি হবে? নেদারল্যান্ডস। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টা? 5টা। 5টার মধ্যে ফিনল্যান্ড পাইছি, আইসল্যান্ড পাইছি, ডেনমার্ক পাইছি, আর একটা হচ্ছে সুইডেন, আর একটা হচ্ছে নরওয়ে। নরওয়েকে বলা হয় ধীবরের দেশ বা জেলেদের দেশ। কাকে বলা হয়? নরওয়েকে। আচ্ছা, তাহলে আমাদের অফলাইনটা শেষ। 30টা কোয়েশ্চেন আমরা মোটামুটি দেখলাম একটু। আমাদের এখন পড়তে হবে কোনটা? অনলাইন। 5 নাম্বার যে মডেল টেস্টের অনলাইন অংশটা আমরা একটু পড়ব। ওকে, তাহলে দেখেন আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে জুলাই বিপ্লবের স্মৃতিতে গণভবনকে যে জাদুঘরে পরিণত করা হয়েছে। গণভবন একটা ভালো একটা ফাইটিং চ্যালেঞ্জে মানুষজন, বুঝছেন তো? আপনারা জানেন, অনেকে হয়তো থাকতেও পারেন গণভবন। আপনারা অনেকেই ওখান থেকে হাঁস মুরগি থেকে শুরু করে মেয়েরা শাড়ি শুরু থেকে, মানে এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র আপনারা নিয়ে আসছেন, ঠিক আছে? তো আপনাদের মধ্যে একটা যে আমেজ ছিল, এই আমেজটা কিভাবে এটাকে আপনারা একটা শান্তিপূর্ণ একটা আমেজে পরিণত করেছেন কিভাবে? এই যে ওখানে আক্রমণের মাধ্যমে গণভবনকে আপনারা ওখানে কি করেছেন? ওই যে বিভিন্ন ভাঙচুর চালিয়েছেন, তারপরে অনেক কিছু চুরিও করেছেন। কিন্তু তো এইখানে জুলাই বিপ্লবের ফলে যেহেতু এটা একটা আমরা একটা রাজনৈতিক একটা সমাধান পেয়েছি দেশের, সেহেতু জুলাই গণভবনকে যেখান থেকে বাংলাদেশকে কি ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশের মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, ওইটাকে আমরা আবার জাদুঘর বানাইছি, ঠিক আছে? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ওকে, জুলাই গণ অভ্যুত্থান কি? স্মৃতি জাদুঘর। তারপর আমাদের দ্বিতীয় প্রশ্নটা সোশ্যাল বিজনেস ডে অর্থাৎ সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালিত হয় কত তারিখ? 28 জুন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা যাকে ইউসুফ সরকার বলেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সোশ্যাল বিজনেস ডে, তার যেহেতু একটা তথ্য আছে সামাজিক ব্যবসা তত্ত্ব, ঠিক আছে? তাহলে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় কাকে? 28 জুনকে। তাহলে এই বিষয়গুলো যেহেতু সাম্প্রতিক বিষয়, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আমরা দেখব নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান কে? নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হচ্ছে শিরিন পারভিন হক। উনি হচ্ছেন একজন নারী অধিকার নিয়ে কাজ করে একজন মহিলা। উনি হচ্ছেন আপনার নারী পক্ষ নামে তার একটা প্রতিষ্ঠান আছে। কি নাম? নারী পক্ষ। নারীদের বিভিন্ন ইস্যু নিয়ে ভয়েস রেজ করে এই নারী পক্ষ, এবং এই নারী পক্ষের প্রধান ছিলেন কে? শিরিন পারভিন হক। এখন তিনি কি? এখন হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। তারপর আসেন বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল কোথায়? এটা অবস্থান হচ্ছে মুর্শিদাবাদে। কর্ণসুবর্ণ আমরা জানি যে গৌড় জনপদ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মালদহ, ভারতের মুর্শিদাবাদ, এই 3টা অঞ্চলকে নিয়ে কি গঠিত ছিল? একটা গৌড় জনপদ ছিল। এই গৌড় জনপদের রাজধানীর নাম ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। এই কর্ণসুবর্ণর বর্তমান অবস্থান কোনটা? এটা হচ্ছে মুর্শিদাবাদ। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। 5 নম্বর প্রশ্ন, সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে? সিরিয়াও আপনার বাশার আল আসাদের পতনে ভূমিকা রেখেছিল কে? মোহাম্মদ জুলানি। তার একটা গ্রুপ ছিল, নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম, HTS বলা হতো। এই যে হায়াত তাহরির আল শাম, এই যে HTS এর প্রধান মোহাম্মদ জুলানি। এবং পরবর্তীতে আমরা জানি সিরিয়াতে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধানকে? এই সরকারের প্রধান হচ্ছে মোহাম্মদ আল বশির। উনি কে ছিলেন? সিরিয়ার একটা শহর নাম হচ্ছে ইদলিবের শাসনকর্তা ছিলেন, ইদলিবের শাসক ছিলেন, শাসনকর্তা। ওকে,
ইদলিব কোথাকার শহর, এগুলা পরীক্ষা আসতে পারে, কিন্তু বিভিন্ন শহর আপনার পরীক্ষা আসতে পারে। এই যে হোমস কোথায় অবস্থিত, হোমস, আলেপ্পো, আলেপ্পো, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার দামেস্ক, দামেস্ক, তারপরে ইদলিব, হাসাকা, এই যে হামা, হাসাকা, পালমিরা, এগুলো কোথাকার শহর, এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে সিরিয়ার বিভিন্ন শহরের নাম। এগুলো একটু, এখান থেকে পালমিরাকে বলা হয় মরুভূমির মুক্তা। কি বলা হয়? মরুভূমির মুক্তা বলা হয়, বুঝছেন? এরপরে 6 নম্বর প্রশ্নে যাই আমরা। বর্তমানে জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে কে কর্মরত আছেন? ফিলিস্তিনের কিন্তু আপনার প্রেসিডেন্ট হিসেবে কাকে ধরা হয়? যিনি পিএলওর প্রধান, অর্থাৎ মাহমুদ আব্বাস। তাহলে এখানে বলা হচ্ছে ফিলিস্তিনের প্রতিনিধি জাতিসংঘে, তাহলে ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা। তাহলে উনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী। কার প্রধানমন্ত্রী? ফিলিস্তিনের প্রধানমন্ত্রী, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। ওকে, মোহাম্মদ মোস্তফা। আর পিএলওর প্রধান বা প্রেসিডেন্ট কে? ফিলিস্তিনের প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হচ্ছে কে? মাহমুদ আব্বাস, এবং উনি পিএলওর প্রধান, পিএলওর প্রধান। এরপরে 7 নম্বর প্রশ্ন, শাহ-ই বাঙ্গালা বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি? তাইলে সুলতানি আমলের সময় আমরা জানি শামসুদ্দিন ইলিয়াস শাহ সকল বাংলার যে খণ্ড বিখণ্ড যে এলাকাগুলো ছিল সবগুলোকে একত্রিত করে উনি এই নাম দিয়েছিলেন বাঙ্গালা। এই জন্য তাকে বলা হয় বাংলার শাসক, শাহ-ই বাঙ্গালা। তাহলে কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়? কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়? তাহলে এখানে হচ্ছে আওরঙ্গজেবের সময়। আওরঙ্গজেবের সময় এখানকার, অর্থাৎ বাংলাদেশ সুবা ছিল, সেই সুবার একজন কি ছিলেন? এই সুবেদার ছিলেন, নাম হচ্ছে শায়েস্তা খান। ঠিক আছে, তাহলে আওরঙ্গজেবের আমলে শায়েস্তা খান লালবাগ দুর্গ নির্মাণ করেছিলেন। কি দুর্গ নির্মাণ করেছিলেন? লালবাগ দুর্গ নির্মাণ করেছিলেন। এবং ঢাকার একদম প্রাণকেন্দ্রে আপনার লালবাগ দুর্গ। এই জন্য কিন্তু আপনার এটাকে কি বলা হয়? আওরঙ্গাবাদ দুর্গ বলা হয়। 9 নাম্বার, চাকমা উপজাতিরা সবচেয়ে বেশি বসবাস করে কোন জেলায়? তাহলে রাঙামাটিতে সবচেয়ে বেশি বসবাস করে কি? চাকমা উপজাতি, এবং এটাকে বলা হয় চাকমা সার্কেল। কি বলা হয়? চাকমা সার্কেল। এই সার্কেলের বর্তমান রাজা হচ্ছেন রাজা দেবাশিস রায়চৌধুরী। রাজা দেবাশিস একজন চাকমা রাজা। চাকমা উপজাতিরা সবচেয়ে বেশি বসবাস করে কোন জেলায়? রাঙামাটি জেলায়। ওকে, তারপরে দেখেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে প্রভাত ফেরির গান। কি গান? প্রভাত ফেরির গান, প্রভাত ফেরির গান। আমরা দেখেন, আমরা কিন্তু 1952 সালে যে 21 ফেব্রুয়ারি হয়েছিল, সেই তারপরের বছর, অর্থাৎ তারপরের বছর থেকে গানটি প্রথম গাওয়া হয়। কত সালে? 1953 সালে গাওয়া হয়। কত সালে গাওয়া হয়? 53 সালে গাওয়া হয়। গাওয়া হলেও এটা কিন্তু প্রথম প্রভাত ফেরির গান ছিল না। প্রথম প্রভাত ফেরির গান ছিল কোনটা? এই যে মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে আজিকে সরিয়ে তারে, এরকম একটা গান আছে। ওই গানটাই কিন্তু আমরা প্রভাত ফেরিতে প্রথম গেয়েছিলাম। তাহলে পরবর্তী প্রভাত ফেরি থেকে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত গাওয়া হয় কোন গানটি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে নামকরণ করা হয়েছে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ, ঠিক আছে। আব্দুল করিম, উনি সাহিত্যে অনেক বেশি পটু ছিলেন, এই জন্য ওনাকে বলা হয় আব্দুল করিম সাহিত্য বিশারদ। এবং বাংলা একাডেমির মূল মিলনায়তন যেটি আছে, সেই মিলনায়তনটি কার নামে? আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে। ওনার বাড়ি হচ্ছে কোথায়? সন্দ্বীপ। সন্দ্বীপ নামে একটা কি আছে? বাংলাদেশের দ্বীপ আছে, যেখানে প্রাচীনকালে জাহাজ বানানো হইতো। এই সন্দ্বীপে কার জন্ম?
আব্দুল করিম সাহিত্য বিশারদের জন্ম। ওকে, এবং আমরা জানি আমাদের বাংলা একাডেমির ভেতরে এরকম অনেকগুলো স্থাপনা আছে, তার মধ্যে রয়েছে এখানে নজরুল মঞ্চ আছে, কি আছে, নজরুল মঞ্চ আছে, এবং নজরুল চত্বরও আছে, কিন্তু একটা নজরুল চত্বর আছে, ঠিক আছে। তারপরে এখানে একটা মুদের গরব নামে একটা ভাস্কর্য আছে, মুদের গরব নামে একটা ভাস্কর্য আছে, ভাস্কর্য, এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক। কি ভিত্তিক? এই যে আমি এখানে লিখে দিচ্ছি, ভাষা আন্দোলন ভিত্তিক। ওকে, ভাষা আন্দোলন ভিত্তিক মুদের গরব ভাস্কর্যটি, বুঝতে পারলাম। তারপরে এখানে রয়েছে আপনার 21শে জাদুঘর, ভাষা আন্দোলন নিয়ে, ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ নিয়ে একমাত্র জাদুঘর হচ্ছে এটা 21শে জাদুঘর। কোথায়? বাংলা একাডেমির মিলনায়তনে 21শে জাদুঘর, 21শে জাদুঘর। তাহলে এখানে নজরুল চত্বর আছে, নজরুল মঞ্চ আছে, এখানে রোকেয়া চত্বর নামে একটা চত্বর আছে। কি চত্বর? রোকেয়া চত্বর, রোকেয়া চত্বর। বাংলা একাডেমির যে ভবনটা আছে সেই ভবনটা কিন্তু 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার নাম ছিল বর্ধমান হাউস। 1955 সালে এটার নাম চেঞ্জ করে কি রাখা হয়? বাংলা একাডেমি রাখা হয়। তারপরে দেখেন, কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। আপনি যখন বিষুবী অঞ্চলে, এটা যেমন পৃথিবীর কেন্দ্র, এই যে পৃথিবীর কেন্দ্র থেকে আপনি যদি আস্তে আস্তে উঠতে থাকেন তাহলে জি এর মান বাড়বে, তাহলে জি এর মানের সাথে যখন আপনার ভরের গুণ করবেন তাহলে এটা অটোমেটিক কি হয়ে যাবে? ওজন সবচেয়ে বেশি হয়ে যাবে না? তাহলে আপনি যখন আস্তে আস্তে আবার এদিকে আসবেন তখন কি হয়ে যাবে? আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্রে সবচেয়ে কম, বিষুবী অঞ্চলে কম, মেরু অঞ্চলে বেশি। তাহলে ঠিক আছে, অঞ্চলে এখানে আমরা দিতে পারি মেরু অঞ্চলে বেশি এবং বিষুবী অঞ্চলে হচ্ছে কম বস্তুর ওজন। বস্তুর ভর আর ওজন কিন্তু এক জিনিস নয়। আমরা একটাকে পাল্লায় যখন মাপি, মাপার পরে যে জিনিসটা বের হয় এটাকে বলা হয় ভর, ঠিক আছে। আর ওজন হচ্ছে এটার সাথে যখন অভিকর্ষজ ত্বরণ গুণ হবে, অভিকর্ষজ ত্বরণ যখন গুণ হবে, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণের 9.8 থাকে আর কি, এটা হচ্ছে 9.8। বাশার আল আসাদের, সিরিয়ার যে কিছুদিন আগে যে আপনার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর রাজনৈতিক দলের নাম কি? রাজনৈতিক দলের নাম হচ্ছে আপনার বাথ পার্টি। আপনারা ইরাকের সাদ্দাম হোসেনকে চিনেন। বাথ পার্টির স্ট্রং দুইটা শাখা আছে, একটা নাম হচ্ছে সিরিয়ান বাথ পার্টি, একটা নাম ইরাকিয়ান বাথ পার্টি, ঠিক আছে। তো বাশার আল আসাদ হচ্ছে সিরিয়ান বাথ পার্টির প্রধান ছিল, তার রাজনৈতিক দল, এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের নাম ছিল এই যে ইরাকিয়ান বাথ পার্টি। আর লিকুদ পার্টি, এইচটিএস মানে হচ্ছে হায়াত তাহারির আল শাম, হায়াত তাহারির আল শাম। তারপরে লিকুদ পার্টি, এটা হচ্ছে ইসরায়েলের, ইসরায়েল। আবার একে পার্টি, এটা হচ্ছে তুরস্কের, তুরস্ক, ঠিক আছে। একেপি হচ্ছে তুরস্কের, যেটাকে বলা হয় জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি। এইচটিএস হচ্ছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আর কি, যারা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। তারপরে অসলো চুক্তি কত সালে হয়েছিল? অসলো চুক্তি 1993 সালে হয়েছিল। অসলো চুক্তি কিন্তু এখানে একটা চুক্তি বললো, অসলো চুক্তি কিন্তু দুইটি, মূলত দুইটি চুক্তি। একটার নাম হচ্ছে তাবা চুক্তি আর একটার নাম হচ্ছে ওয়াশিংটন চুক্তি। এই দুইটা চুক্তিকে একত্রে বলা হয় অসলো চুক্তি। তাহলে যদি পরীক্ষায় আসে শুধু অসলো চুক্তি, তাহলে আমরা কি দিব? 1993 সাল দিব অসলো চুক্তি। তারপর আসেন 15 নম্বর প্রশ্ন, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? এর নাম হচ্ছে পেতংতান সিনওয়াত্রা, পেতংতান সিনওয়াত্রা। এর আগে ছিল তার বাপ, নাম হচ্ছে থাকসিন সিনওয়াত্রা। এর আগে ছিল তার ফুপি, ফুপির নাম ছিল ইংলাক সিনওয়াত্রা, বুঝছেন? তাহলে বাড়ির মধ্যে তারা ভাগাভাগি করে সুন্দর করে একজনের পর একজন প্রধানমন্ত্রী হইতেছেন। তাহলে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? পেতংতান সিনওয়াত্রা। আর এই যে ডক্টর হরিণী অমরাসুরি, এটা মনে রাখবেন, ডক্টর হরিণী অমরাসুরিয়া হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ডক্টর হরিণী অমরাসুরিয়া। আর জর্জিয়া মেলোনি হচ্ছে কি? ইতালির, উনি অবশ্য পদত্যাগ করেছেন। 15। তারপরে আসেন 16, মার্কিন নির্বাচনের রিপাবলিকান পার্টির দলীয় প্রতীককে, দলীয় প্রতীককে আপনি একটু মনে রাখবেন। এটা কিভাবে? ডোনাল্ড ট্রাম্প একটু জো বাইডেনের সাথে হালকা মোটা তাজা আর কি,
এই জন্য এটা হবে হাতি। তাহলে রিপাবলিকান পার্টির দলীয় প্রতীকের নাম কি? হাতি। আর বাইডেনকে দেখতে একটু গাদা গাদা মনে হয় না? কেমন জানি গাদা গাদা মনে হয়, তাহলে এটা হচ্ছে গাধা। ডেমোক্রেটদের দলীয় প্রতীকের নাম হচ্ছে গাধা, এটা হচ্ছে ডেমোক্রেটদের, এই যে ডেমোক্রেটদের। আর এটা হচ্ছে রিপাবলিকানদের, হাতি। তারপরে এরপর আসেন আমাদের 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে কি বলা আছে? কচ্ছদ্বীপ দ্বীপ কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ? কচ্ছদ্বীপ দ্বীপ, তাহলে এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে আপনার ভারত এবং শ্রীলঙ্কার সাথে একটা দ্বীপ আছে, নাম হচ্ছে কচ্ছদ্বীপ দ্বীপ। আপনারা ভারত এবং এটা হচ্ছে ভারত, এদিকে হচ্ছে শ্রীলঙ্কা, বুঝছেন? এটাকে বলা হচ্ছে পক প্রণালী। এই যে এখানে হচ্ছে আপনার কি রামেশ্বর দ্বীপ আছে, এখানে কচ্ছদ্বীপ দ্বীপ আছে, এখানে আবার এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ আছে, এর নিচে আবার কি আছে আপনার নিচে হচ্ছে মালদ্বীপ আছে, অনেকগুলো জায়গা এখানে আছে। তাহলে কচ্ছদ্বীপ দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে ঝামেলা চলতেছে? ঝামেলা চলতেছে কার মধ্যে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। ভারত এবং কার মধ্যে? শ্রীলঙ্কার মধ্যে। ওকে, তাহলে 17 নম্বর গেল। এরপরে আসেন আমাদের 18 নম্বর প্রশ্ন। সর্বশেষ ওপেক ওপেক কি? ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ 1960 সালে তেল রপ্তানির জন্য এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? এটার উদ্যোক্তা দেশ ছিল হচ্ছে ভেনিজুয়েলা। কে ছিল? ভেনিজুয়েলা। তাহলে ওপেক সর্বশেষ ত্যাগ করে কে? অ্যাঙ্গোলা নামের যে একটা আফ্রিকান রাষ্ট্র। কি নাম? অ্যাঙ্গোলা, ঠিক আছে? অ্যাঙ্গোলার রাজধানী হচ্ছে লুয়ান্ডা। তারপর আসেন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর, দেশের 49তম জেলা হিসেবে রেল নেটওয়ার্কে অর্থাৎ রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি? তাহলে সর্বশেষ হচ্ছে আমাদের কক্সবাজার। কোন জেলা? কক্সবাজার। 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কক্সবাজার। হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? এটা তো আমরা এটা এই ধরনের একটা প্রশ্ন আমাদের মডেল টেস্ট 4-এও কিন্তু আসছে। হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে? এখন আসছে হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? তাহলে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। এক পাশে ইরান, এক পাশে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারপর আসেন কোন যুদ্ধের প্রেক্ষিতে ওয়েস্টফালিয়া ট্রিটি হয়েছিল? এই ওয়েস্টফালিয়া শহরটি হচ্ছে জার্মানিতে। ওয়েস্টফালিয়া জার্মানিতে। তো এই জার্মানিতে ওয়েস্টফালিয়া চুক্তিটা হয়েছিল কত সালে? 1648 সালে। যেহেতু ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র, প্রায় 30টা মতো রাষ্ট্র এটা নিয়ে আপনার হচ্ছে এই যুদ্ধে লিপ্ত ছিল এবং প্রায় যুদ্ধের সময়কালটা ছিল প্রায় 30 বছর। এটাকে বলা হয়তো রিলিজিয়াস ওয়ার বা ধর্মযুদ্ধ, ইউরোপের ধর্মযুদ্ধ। এই যুদ্ধের পরে যেহেতু শান্তি প্রতিষ্ঠা হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? ওয়েস্টফালিয়ার চুক্তির মাধ্যমে। এই জন্য এটাকে বলা হয় পিচ অফ ওয়েস্টফালিয়া। কি বলা হয় এটাকে? পিচ অফ ওয়েস্টফালিয়া। এই চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তারা মারামারি থামিয়েছিল এবং তারা তাদের সীমান্ত নির্ধারণ করেছিল যে এই দেশের সীমান্ত এইটুক থাকবে। এটাকে বলা হচ্ছে আপনার কি? পিচ অফ ওয়েস্টফালিয়া। তাহলে ইউরোপের ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিতে ওয়েস্টফালিয়া চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তারপরে তারপরে হচ্ছে আপনার কিনাবালু পর্বত কোন দেশে অবস্থিত? এটা মালয়েশিয়াতে অবস্থিত। মালয়েশিয়ার 2টা প্রদেশ হচ্ছে কোথায় জানেন? বোর্নিও দ্বীপে। মালয়েশিয়ার মূল ভূমি থেকে অনেক দূরে, ইন্দোনেশিয়ার পাশে, ঠিক আছে? একটার নাম হচ্ছে সাবাহ আর একটার নাম হচ্ছে সারাওয়াক। এই 2টা প্রদেশ। তাহলে মালয়েশিয়ার ওই অংশে একটা পর্বত আছে বিখ্যাত, নাম হচ্ছে কিনাবালু পর্বত। কি নাম? কিনাবালু পর্বত। তারপরে পাকিস্তানের পর্বত আছে একটা, মনে রাখবেন, লবণ পর্বত। কি নাম? লবণ পর্বত। আফগানিস্তানের একটা বিখ্যাত কি আছে? পর্বত আছে, নাম হচ্ছে তোরাবোরা পর্বত। কি নাম? পরীক্ষা আসতে পারে। তোরাবোরা পর্বত বা তোরাবোরা হিল কোথায় অবস্থিত? এই যে আফগানিস্তানে অবস্থিত। এরপরে 23 নম্বর প্রশ্ন। সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? কোন দেশের? তাহলে এটা হবে সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। আপনারা এটা 2024-এর ডিসেম্বর মাসের আগ পর্যন্ত এটা কি ছিল? ভুটান ছিল। তাহলে স্বল্পোন্নত দেশের যে সংস্থা, এটার নাম হচ্ছে এলডিসি। কি নাম? এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ।
লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এই এলডিসি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1971 সালে। 71 সালে এলডিসি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন পর্যন্ত এলডিসিতে বর্তমানে সদস্য হচ্ছে কয়টা? সদস্য 44টি দেশ এখন। ঠিক আছে, তাহলে আমরা আনসার কিন্তু 45টি দিব না, আমরা আনসার দিব 44টি এবং সর্বশেষ বের হয়েছে সাও টোমে এন্ড প্রিন্সিপে। এবং বাংলাদেশ, আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, বাংলাদেশ এলডিসিতে যুক্ত হয়েছিল 1975 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল, আপনারা কিন্তু এটা কিন্তু মনে থাকবে। তারপর আসেন যুক্ত হয়েছিল, তারপরে হচ্ছে বের হয়ে যাবে বাংলাদেশ, বের হবে কত সালে? 2026 সালে। এরপরে কিন্তু আপনারা কি পাবেন না যে ফ্রিতে ইউটিউব চালাইতেছেন, ফ্রিতে অনেক কিছু, এখন সবকিছু ফ্রিতেই চালান, ফ্রিতে কিন্তু আর চালানো যাবে না, বুঝছেন? টাকা পয়সা দিতে হবে। তারপরে WTOর সদর দপ্তর, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? জেনেভাতে। কোথায়? জেনেভাতে। মাচু পিচ্চু কোন সভ্যতা? মাচু পিচ্চু হচ্ছে আপনার কোন সভ্যতা? ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা কোথায়? দক্ষিণ আমেরিকার পেরুতে। দক্ষিণ আমেরিকার কোন জায়গা, কোন দেশ? পেরুতে। ঠিক আছে, পেরুতে। আর মায়া সভ্যতা মেক্সিকোতে। মেক্সিকোতে। অ্যাজটেক সভ্যতা মেক্সিকোতে। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকায় হচ্ছে অ্যাজটেক, আর হচ্ছে আপনার ওই যে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এলাকায় হচ্ছে মায়া সভ্যতা। দুইটা ভিন্ন ভিন্ন জায়গায়। তারপরে 2024 সালে বর্ষসেরা পণ্য কোনটি? ঠিক আছে, বর্ষপণ্য কোনটি? বর্ষপণ্য হচ্ছে আপনার হস্তশিল্প পণ্য। হস্তশিল্প পণ্য হচ্ছে 2024 সালের বর্ষপণ্য। এগুলাকে বলা হয় বর্ষপণ্য। কি বলা হচ্ছে? বর্ষপণ্য। 27 হুদাইবিয়ার সন্ধির লেখককে? এটা তো আমরা নিশ্চয়ই জানি, আমাদের লেকচার 11তে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, হুদাইবিয়ার সন্ধির লেখক হচ্ছে হযরত আলী। এরপরে স্টোরেজ, তাহলে স্টোরেজ বা মেমোরির প্রয়োজন হয় কোন ডাটা ট্রান্সমিশন মেথডে? তাহলে এগুলো হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। আপনি কোন প্রক্রিয়ায় করবেন? এটা হচ্ছে আপনার সিনক্রোনাস হবে আনসার। কি হবে? সিনক্রোনাস। 29 প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজের নাম কি? এটার নাম হচ্ছে সেন্ট ডেনিশ। সেন্ট কি? ডেনিশ। ওকে, একটা গ্রামের নাম। ঠিক আছে, এখানে এই গ্রামকে কিভাবে প্রমোট করা হচ্ছে? কিসের মাধ্যমে? ওই যে আপনার 30 মাধ্যমে সামাজিক ব্যবসা প্রমোট করার জন্যই হচ্ছে আপনার বলা হচ্ছে এটাকে গেমস ভিলেজ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? গেমস ভিলেজ। 30 মানে কি আপনার কি বলে, জিরো আনএমপ্লয়মেন্ট, তারপরে হচ্ছে জিরো পভার্টি, জিরো কার্বন এমিশনস, এই তিনটা বিষয়। তারপর আসেন বিপিএল 2025 এর মাস্কটের নাম কি? মাস্কটের নাম, খেলায় দেখবেন মাস্কট কোনটা? খেলার মাঝখানে হচ্ছে আপনার বিভিন্ন সময় একটা লঘু টাইপের একটা কিছু একটা দেখা যায়, তাই না? ওটা হচ্ছে মাস্কট। ওটা হচ্ছে কি? টিমটা। অর্থাৎ এটা কি বুঝাচ্ছে? ডানা 36, ডানা 36। ডানা যেমন আমাদের মুক্তির, আমাদের ফ্রিডম, আমাদের ইমানসিপেশনের প্রতীক, এইটাকে বলা হচ্ছে আপনার, এই জন্য এটাকে ডানা 36 বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ডানা 36। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের এই 5 নম্বরের যে অনলাইন পার্টটা আছে সেটি। আর আপনাদের প্রতি নির্দেশনা থাকবে, আমাদের যেই পরীক্ষাগুলো হচ্ছে মডেল টেস্ট, অনেকগুলো হচ্ছে সাবজেক্ট ফাইনাল হয়েছে, এগুলো প্র্যাকটিস করবেন নিয়মিত। এবং একদম আমাদের শুরুর মেমোরি টেস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যত পরীক্ষা আপনাদের হয়েছে, সব পরীক্ষাগুলো একবার বসেন, 1-2 দিন বসেন, যেহেতু পরীক্ষা খুবই কাছে চলে এসছে আমাদের। সো একটু সিরিয়াসলি পড়তে হবে। সিরিয়াসলি আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার পরিশ্রম থাকতে হবে। এই দুইটার মেলবন্ধনে আমাদের একটা ভালো জায়গা হবে, একটা ভালো সাবজেক্ট, ভালো বিশ্ববিদ্যালয় আমাদের হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।